আসসালামু আলাইকুম, আমি আসিফ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তোমাদের ইনস্ট্রাক্টর রয়্যাল ডিভিশন। তো তোমাদের যারা এইচএসসি শিক্ষার্থী আছো, তোমাদের সামনে অ্যাডমিশন এবং এইচএসসির জন্য যে ক্লাসগুলো চলছে, অর্থাৎ আমাদের যে অ্যাডভান্স ব্যাচ, সেখানে যে বাংলা ক্লাসগুলো চলছে সেগুলো আমি নিচ্ছি। এবং তোমাদের যে ক্লাসগুলো চলছে সেগুলোর মধ্যে আজকের টপিক হচ্ছে উপসর্গ, অনুসর্গ এবং বাক্য বাক্যতত্ত্ব। তো তোমাদের যে টপিকগুলো আছে সেগুলোর মধ্যে যদি কারো সমস্যা থাকে তাহলে তোমার বন্ধুদের মেনশন করে দাও এবং আমাদের যে লাইভটি আছে এখানে দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ যত দ্রুত যুক্ত হবা তত দ্রুত একটু পার্টিসিপেন্ট হয়ে গেলেই আমরা লাইভটি শুরু করে দিব। ধন্যবাদ। তো তোমরা যারা যারা লাইভে এসে করতে দেখি কয়জন বুঝতে কিনা, যদি অল্প কিছু পার্টিসিপেন্ট হয়েছে তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। তো দেখা যাক, তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করে জানা যায় যে তোমরা আসছো না, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। এবং তোমরা যারা আসছো তারা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, এবং যদি অনেকগুলো বন্ধু থাকে সেক্ষেত্রে তোমরা শেয়ার করে দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের জন্য আরও তাড়াতাড়ি এবং সহজ হয়। তো এখানে আজকের ক্লাসে আমরা যেগুলো পড়াবো এই টপিকগুলো হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব পুরোটা পড়ানো হবে না, বাক্যতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ পার্ট সেখানে পড়ানো হবে। শোনা গেছে কিছুক্ষণ? কিছু কি শোনা গেছে নাকি জানি? শোনা গেছে? অডিবল হওয়া নিয়ে বোধহয় একটা ইস্যু ছিল, সেটার জন্য দুঃখিত। সবাই যুক্ত হয়ে যাও। তো আমরা টপিকটা শুরু করে দিচ্ছি, দ্রুত মেনশন করে দাও, কারণ দেরি করা যাচ্ছে না। আজকের টপিকটা অনেক বড়, অনেক সময় লাগবে। তো আমরা শুরু করে দিই। তো আজকে যে টপিক সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। আমরা জানি যে বাংলা ভাষার যে ব্যাকরণ সেটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়: শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। এরকম মানে যে রিয়াম আছে সেগুলো তো বাংলা ভাষাকে ভাগ করে ব্যাকরণটা তাহলে বোঝা সহজ হয়। তো এইসব কারণে আমাদের যে বাংলা ভাষার ব্যাকরণ আছে সেটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়: বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব। এগুলোর অনেকগুলো নাম আছে। তো এর মধ্যে আজকে বাক্যতত্ত্বের একটা ক্ষুদ্র জিনিস বাক্য প্রকরণ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সাথে অন্য জায়গা থেকে অর্থাৎ শব্দতত্ত্বের মধ্য থেকে উপসর্গ এবং অনুসর্গ, এগুলো আমরা আলোচনা করব। তো দেখা যাক যে আমরা শুরু করি যেখানে আসলে কি কি আছে। তো তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও। তো আমি শুরু করতেছি। তো আমরা যদি এর পরের ক্লাসে যাই, অনুসর্গ, এটা আমাদের ইনিশিয়াল টপিক। তো আমরা এখানে শুরু করি। অনুসর্গটা কী হয়? অনুসর্গ শব্দটা একটা বিশেষ যে অর্থ বহন করে, যেখানে হচ্ছে অনুসর্গ একটা বিশেষ রকমের শব্দ বা অব্যয়। অব্যয় কি ভাইয়া বা আপু? অব্যয় হচ্ছে একটা শব্দ বা শব্দমূল যেটার কোনো ব্যয় নেই, অর্থাৎ যেটাকে ভাঙা যায় না। যে কোনো বাংলা ভাষায় যত শব্দ আছে বেশিরভাগ শব্দকে কিন্তু ভাঙা যায়। যেমন মনে করো প্রতিক্রিয়াশীল, এখানে তুমি অনেকগুলো ভাগ করতে পারো। প্রতিক্রিয়াশীল, এখন যদি ভেঙে শিল বাদ দিয়ে তুমি প্রতিক্রিয়াটা নাও, প্রতিক্রিয়া যে শব্দটা, এটা তুমি ভাগ করতে পারো যে প্রতি এবং ক্রিয়া। তো এখানে প্রতি উপসর্গের সাথে ক্রিয়া যে মূল ভাব এটা যুক্ত হয়ে এটা হয়েছে। অন্যদিকে ক্রিয়া শব্দটাকেও তুমি যদি ভাগ করতে চাও সেটাও তুমি ভাগ করতে পারবা ধাতুর সাথে। তো যে শব্দগুলোকে আসলে একেবারেই ভাগ করা যায় না সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি অব্যয়। তো বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, অর্থাৎ অব্যয়গুলো তো স্বাধীনভাবে বসতেই পারে, এছাড়াও অব্যয় অনেক সময় শব্দের সাথেও বসে। তো বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবর্তীয় বলে। ঠিক আছে? তো আমরা কি জানলাম? আমরা আসলে সংজ্ঞা থেকে কিছুই বুঝতে পারি নাই, সমস্যা নেই। সংজ্ঞা থেকে কিছু বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, আমরা উদাহরণে গেলে আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এর পরের স্লাইডটাতে যাই। এরপরের স্লাইডটাতে অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে। আচ্ছা, প্রাতিপদিক কি ভাইয়া বা আপু? এখন এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে যায় যে ভাইয়া আপনি যে একটা সংজ্ঞা বলতেছেন, সংজ্ঞা থেকে আমি কেমনে বুঝবো? সংজ্ঞার মধ্যে আমি 10টা শব্দের মধ্যে 5টাই বুঝি না, আমি কি বুঝবো তাহলে? তো প্রাতিপদিক কি? প্রাতিপদিক হচ্ছে একটা, প্রাতিপদিকের সবচেয়ে সংজ্ঞা হচ্ছে, সবচেয়ে সহজ সংজ্ঞা, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। তো বিভক্তি কি? বিভক্তি হচ্ছে কয়েকটা বিভক্তি আছে, 7 প্রকার বিভক্তি আছে। আমি বলি, অনেকগুলো বিভক্তি আছে, হইতে থেকেছে, দ্বারা দিয়া কর্তৃক, কে রে, তারপরে হইতে, আর কি আছে, হ্যাঁ এরকম অনেকগুলো বিভক্তি আছে, রয়ের। তো এগুলো হচ্ছে বিভক্তি। বিভক্তিগুলো কি হয়? শব্দের বা শব্দের অ্যাকচুয়ালি বাক্যের মধ্যে শব্দের ঠিক পরে বসে একটা অর্থ দেয়। কীরকম? ধরো সিফাতের কলম, আমি বলতে চাই সিফাত এর কলম। তুমি যদি বুঝতে চাও, দুইটা মূল ওয়ার্ড আছে এখানে, সিফাত, কলম। তো সিফাত আর কলমের মধ্যে আমি সম্পর্কটা কীভাবে টানবো, যে কলমটা কী, সিফাতের সাথে কলমের সম্পর্ক কী, এটা আমি কীভাবে টানবো? তো ওই সম্পর্কটাকে কী বলে? ওই সম্পর্কটাকে ব্যাকরণের ভাষায় বলে অন্বয়। তো এই অন্বয়টা আমি কীভাবে কানেক্ট করব? এই অন্বয়টা আমি এভাবে কানেক্ট করব যে সিফাত এর কলম, সিফাতের পজিশন বা অধিকারে আমি কলম টানতে দিই, সিফাত এর কলম। তো ওই যে এর যুক্ত করলাম না, তো ওইটা হচ্ছে গিয়ে এর ষষ্ঠী বিভক্তি। আশা করি বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দিই, কলম দিয়ে লেখো।
কলম দিয়ে যখন লিখবা তোমার মনে হতে ভাই কলম দিয়ে লেখো, তো আমি এখান থেকে দিয়ে জিনিসটা বাদ দিই, কারণ দিয়েটা বিভক্তি। বিভক্তি ছাড়া বাক্যটা দেখো, কলম লেখো, কলম লেখো, কলমে লেখো না কলমের সাহায্যে লেখো, বোঝা যাচ্ছে না। তো কলম দিয়ে লেখো যখন বলি তখন বোঝা যায় যে একটা অর্থ বোঝাচ্ছে, যে কলম দিয়ে লেখো অর্থাৎ কলমের সাহায্যে লেখো, কলমের ব্যবহারে লেখো, কলম থেকে সাহায্য নিয়ে লেখো, তো এরকম একটা অর্থ বোঝায়। তো ওইরকমই কলম দিয়ে লেখো, এটা এরকম একটা মিনিং বোঝায়, তাই দিয়ে একটা হচ্ছে বিভক্তি। তারপরে হইতে থেকে চেয়ে, মনে করো ক থেকে খ, না হ্যাঁ ক থেকে খ পাওনা টাকা ধার নিবে, এখান থেকে কার থেকে কে টাকা ধার নিবে এটাও বোঝানোর জন্য হচ্ছে এই যে থেকে, হইতে থেকে চেয়ে বা ওর হতে আমি এত টাকা পাই, এই বাক্যে এই ধরনের সম্পর্ক বা এই ধরনের অন্যয় যেগুলো ক্রিয়েট করে সেগুলোকে আমরা বলছি কি বিভক্তি। ঠিক আছে, বাকির বিভক্তি ডিটেলসে কারকের ক্লাসে করাবো। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে বিভক্তি একটা আইডিয়া তো আসলো, বিভক্তি কী করে? বিভক্তি হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যে, মানে দুইটা ওয়ার্ড বা একটা বাক্যের অনেকগুলোর পদের মধ্যে সম্পর্ক ক্রিয়েট করে। ঠিক আছে, তো এখন যে জিনিসটা প্রাতিপদিকটা কী, তাহলে প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ, অর্থাৎ বিভক্তির বাইরে, বিভক্তি নাই। মনে করো একটা নাম শব্দ কোনটা, একটা নাম শব্দ আমি ধরতে পারি সিফাতের, তো ওখান থেকে আমি সিফাতের এরটা কেটে দিলাম, ষষ্ঠ বিভক্তি যেটা কেটে দিলাম, কেটে দিলে এখানে সিফাত। তো সিফাত হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ, একদম বেস শব্দ। ঠিক আছে, তো নাম শব্দকে প্রাতিপদিক বলে। তো প্রাতিপদিক হচ্ছে এটাই, বিভক্তিহীন নাম শব্দ, ক্রিয়া শব্দ না, মানে ক্রিয়া যেগুলো ওগুলো না, যে নাম শব্দগুলো আছে ওগুলোর মধ্যে বিভক্তি ছাড়া যেগুলো, ওগুলোই হচ্ছে প্রাতিপদিক, বাক্যের মধ্যে ব্যবহৃত হতে হবে অবশ্যই। তো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয় আবার কখনো যাকে এবং এর বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। আচ্ছা, এখন আমরা দেখি, উদাহরণ দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। বিনা, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এই শব্দের লাইনটার অর্থ কী? লাইনটার অর্থ হচ্ছে দুঃখ ছাড়া আসলে সুখ লাভ হয় না। তুমি যদি কখনো দুঃখ লাভ না করো তাহলে তুমি সুখ কি এটা অনুভব করতে পারতো না। ওই যে একটা কথা আছে না যে অন্ধকার ছাড়া আলোর গুরুত্ব বোঝা যায় না, তো ব্যাপারটা আর কি এরকম বোঝায়। তো প্রাতিপদিকের পরে এখানে প্রাতিপদিকটা কোনটা বলো তো? এখানে মানে বিভক্তিহীন নাম শব্দ কোনটা? বিনা। বিনাটা কিসের পরে বসছে? দুঃখের পরে, তার মানে বিভক্তিহীন নাম শব্দ কোনটা? এটা। অর্থাৎ প্রাতিপদিক হচ্ছে এটা, দুঃখ। দুঃখের মধ্যে কি কোনো এর হইতে থেকেছে দ্বারা দিয়া করতে কি এরকম কিছু আছে? নাই। তাহলে দুঃখ কি? দুঃখ হচ্ছে এখানে প্রাতিপদিক। তো এই যে একটা উদাহরণ পাইলাম প্রাতিপদিকের পরে, তাহলে কি প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, এই উদাহরণটা আমরা পাইলাম। অন্য উদাহরণে যাই, শনে, ময়ূরের শনে নাচছে ময়ূর। শনে মানে অ্যাকচুয়ালি এখানে কি বোঝাচ্ছে? ময়ূরের জন্য বা ময়ূরের সাথে, এরকম একটা অর্থ দিচ্ছে, তাই না? তো এরকম একটা অর্থ দিলে নাচছে ময়ূর, ময়ূরের জন্য আর কি, ময়ূরের জন্য নাচছে ময়ূর। তো ষষ্ঠী বিভক্তি, এখানে ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে। তো আমরা এখন যেহেতু মূল ওয়ার্ডটা শিখে গেছি, এখানে শনে দিয়ে খুঁজতে হবে। শনে কই খুঁজবে? যে শনে। তো শনের আগে কোন ওয়ার্ডটা আছে? শনের আগে আছে হচ্ছে এর, ময়ূরী, ষষ্ঠী বিভক্তি। তার মানে ময়ূরীর শনে নাচছে ময়ূর, ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে। তো আমরা আরেকটা উদাহরণ পেয়ে গেলাম বিভক্তিযুক্ত শব্দের পরে, দিয়ে। তোমাকে দিয়ে আমার চলবে না, এখানে দ্বিতীয়ারকে বিভক্তিযুক্ত শব্দের পরে। দ্বিতীয়া বিভক্তি, যে দ্বিতীয় বিভক্তির দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে কে, একটা হচ্ছে রে। তো কে রে, এই দুটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, এগুলো চতুর্থ বিভক্তিও, বাট ওটা অ্যাকচুয়ালি অন্য আলোচনার বিষয়। তো দ্বিতীয় বিভক্তির মধ্যে যে দুটো উদাহরণ আছে, কে রে, এই কেরের মধ্যে দিয়ে, তোমাকে দিয়ে আমার চলবে না, এখানে হচ্ছে তোমাকে, তোমাকে বা তুমি, তুমি শব্দের সাথে যখন কের বিভক্তি যুক্ত হয় তখন এটা হয়ে যায় তোমাকে, তুমি মূল ধাতুর সাথে যখন এটা যুক্ত হয় তখন হয়ে যায় তোমাকে, তোমাকে দিয়ে আমার চলবে না। তো এই যে দ্বিতীয়ার কে বিভক্তিযুক্ত শব্দ কোনটা? তাইলে কে, তোমাকে, তোমাকের পরে কি আছে? দিয়ে, তার মানে তোমাকে দিয়ে আমার চলবে না। এখানে অনুসর্গ কোনগুলো তাহলে ভাইয়া বাপু? অনুসর্গ হচ্ছে বিনা, শনে, দিয়ে। মনে হয় এরপরে আর তোমাদের কোনো প্যারা হবে না। মনে করো যখন এরপরে তুমি ধরনের শব্দ দেখবা, যে তাহলে তুমি খুঁজবা যে এখানে অ্যাকচুয়ালি প্রাতিপদিক কোনটা আছে, অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দ কোনটা আছে যেটার মধ্যে বিভক্তি নাই। এবং একটা জিনিস কি খেয়াল করো, এগুলো মূলত বাক্যের শুরুতেই থাকে বা উদ্দেশ্য হিসেবেই থাকে বা সাবজেক্ট হিসেবেই থাকে, শুরুর দিকেই থাকে। তুমি শুরুর দিকে খেয়াল করবা যে সামনের দিকে কোন প্রাতিপদিকটা আছে ভাইয়া বা আপু যেটার মধ্যে বিনা জিনিসটা নাই, শনে জিনিসটা, মানে এটার পরেই হচ্ছে প্রাতিপদিক, মানে কোন প্রাতিপদিকটা আছে বা কোন কেরে যুক্ত বিভক্তি আছে বা কোন ষষ্ঠী বিভক্তি আছে যার পরে বিনা, শনে, দিয়ে এই ধরনের ওয়ার্ডগুলো আছে। এগুলো যদি খুঁজতে থাকো তাহলে আশা করি তুমি কোনটা অনুসর্গ এটা তুমি ঠিক মতো ডিটেক্ট করতে পারবা, সেটা ডিটেক্ট করতে গেলেই হয়ে গেছে। তো আমরা এর পরেরটাতে যাই। বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে। আচ্ছা, আমরা একটা তথ্য জানতে পারলাম যে বাংলা ভাষায় অনেকগুলো অনুসর্গ আছে, কোনো সংখ্যা কিন্তু বলা নাই। কারণ কি? কারণ বাংলা ভাষায় ঠিক কয়টা অনুসর্গ আছে এটা নিয়ে যারা বিশেষজ্ঞ তাদের মধ্যে মতভেদ আছে। তো অনেকগুলো থাকতে পারে। কি কি আছে? প্রতি, বিনা, বিহনে, সহ, উপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্য, পর্যন্ত। মনে করো আমি তোমার জন্য ফুল কিনেছি, এখানে কিন্তু আমি জন্য হয়তো হয় নাই, মানে আমি যে তোমার কেউ মনে করতে পারে যে ও ভাইয়া প্রথম ওয়ার্ডটার পরে বোধহয় যেটা থাকবে ওটাই বোধ হয় প্রাতিপদিক, তাহলে আমি তোমার জন্য ফুল কিনেছি এখানে তোমার প্রাতিপদিক না, কিন্তু তোমার কিন্তু এখানে অনুসর্গ না, এখানে অনুসর্গ করতে আমি তোমার জন্যে, তোমার জন্যে, তোমার পরে যেটা জন্যে সেটা হচ্ছে এখানে প্রাতিপদিক। ঠিক আছে,
প্রাতিপদিক সরি অনুসর্গ। তো এরকমই মনে করো এই যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, এরকম একটা লাইন। তো এরকম যে লাইনটা আছে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, এখানে হচ্ছে ব্যতীত, এখানে ব্যতীত হচ্ছে অনুসর্গ। আশা করি তোমরা এখন অনুসর্গ চিনতে পারছো, বা নিজেরা যখন দৈনন্দিন জীবনে ওয়ার্ডগুলো ইউজ করবা তখন তোমরা খুঁজতে পারবা যে কোনটা অনুসর্গ ভাইয়া, এটা তুমি বুঝে নিতে পারবা। বুঝে নিতে পারলে তোমার জন্য খুব সহজ হবে, রাইট? তো আমরা এর পরেরটাতে যাই। এছাড়াও আছে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আরও কয়েকটা উপসর্গ আছে, অনুসর্গ আছে। আমরা একটু দেখে নিই কী কী আছে। অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক। এখানে কিন্তু যে দ্বারা, দিয়ে কর্তৃক, এই চারটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। তোমরা চাইলে কেউ নোট করে নিতে পারো, বা তোমাদের তো এখন খুব সুযোগ সুবিধা, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই চারটাই শুধুমাত্র তৃতীয়া বিভক্তি, ঠিক আছে? তারপরে সঙ্গে, হইতে, থেকে, চেয়ে, যে এই চারটা আবার পঞ্চমী বিভক্তি, ঠিক আছে? পাছে, ভিতর, ভেতর ইত্যাদি। আচ্ছা, তারপরে ধরো এর বাইরেও যদি কোনো ওয়ার্ড থাকে যেখানে অ্যাকচুয়ালি তোমার মান প্রাতিপদিকের ঠিক পড়ে। আচ্ছা, তো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে যাদের কনফিউশন থাকবে যে এই কটা ওয়ার্ডের বাইরেও যদি আমি প্রাতিপদিকের পরে বা বিভক্তিযুক্ত ষষ্ঠী বিভক্তিযুক্ত রয়ের পরে বা দ্বিতীয় বিভক্তিযুক্ত কেরের পরে এরকম কোনো অনুসর্গ পাই যেটা অ্যাকচুয়ালি এরকমই অর্থ বহন করে, এরকমই কাজ করে, তাহলে হবে কিনা? 100% হবে। আশা করি তোমরা এই জিনিস ধরতে পারছো। তো তারপরটাতে আমরা যাই। তারপরটাতে কি আছে? তারপরটাতে আছে অনুসর্গের প্রয়োগ বিনা বিনে। আচ্ছা, আমরা একজন প্রয়োগ শিখতেছি, উদাহরণ, যে ঠিক কি একটু ডিপে যাচ্ছি আর কি, সমস্যা হবে না আশা করি। তো কর্তৃকারকের সঙ্গে, কারক কি, কর্তৃকারক কি, এইটা এখন মাথায় নেওয়ার কোনো দরকার নেই। এটা কারকের ক্লাসে, কারকের জন্য তোমার একটা ক্লাসেও হবে না, কয়েকটা ক্লাসে ক্লিয়ার করে দেওয়া হবে। যদি কারো ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো হবেই, আর না হলে আমাদের রয়্যাল এডুকেশনের সাথে থাকলে তোমার ক্লাস পেয়ে যাওয়া। তো কর্তৃকারকের সঙ্গে তুমি বিনা আমার কে আছে। আচ্ছা, এই যে তুমি বিনা আমার কে আছে, এটার তুমি যদি তোমার চলিত মানে তুমি যে ভাষায় কথা বলো ওইভাবে যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে তুমি বিনা আমার কে আছে এটা নাম বলে তুমি বলতে পারো তুমি ছাড়া আমার কে আছে। জিনিসটা কিন্তু সেম থাকে এখানে তুমি বিনা যেমন হচ্ছে অনুসর্গ, ওইখানে ছাড়া, তুমি ছাড়া আমার কে আছে, ওই ছাড়াটাও হবে অনুসর্গ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো আমার কে আছে এখানে কি অর্থে ব্যবহার হচ্ছে? এখানে ছাড়া অর্থে বা ব্যতিরেক অর্থে ব্যবহার হচ্ছে। তো এরপরে আমরা যাই বিনি। হ্যাঁ, করণ কারকের সঙ্গে বিনি সুতায় গাঁথা মালা, অর্থাৎ সঙ্গে বিনি সুতায় গাঁথা মালা করণ কারকের সঙ্গে। তো কি দিয়ে গাঁথা মালা? কি দিয়ে? করণ কারক হচ্ছে দিয়ে কোশ্চেন করতে হয় কারককে। তো এখানে কি দিয়ে গাঁথা মালা, এই কোশ্চেনটা যখন করবা তখন উত্তর আসবে কিসে গাঁথা মালা? বিনি সুতায় গাঁথা মালা। তো এই যে বিনি, এখানে কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনুসর্গ। এখানে অ্যাকচুয়ালি যে ভাগ এটা উজ্জ্ব আছে যে বিনি সুতা দিয়ে গাঁথা মালা, এখানে এটা উজ্জ্ব আছে, বা এখানে অ্যাকচুয়ালি এটা অনুসর্গই না। টেক্সট বইয়ের মধ্যে যে কেন এই উদাহরণটা দিছে এটা বেশ ডিবেটেবল, এটা অনুসর্গ এখানে হয়নি, কারণ এখানে কোনো সাবজেক্ট নাই। অ্যান্ড এখানে যে বলতেছে সুতায় গাঁথা মালা, এখানে সুতা দিয়ে গাঁথা মালা হইলে ওটা হয়তো হইতে পারতো, কিন্তু বিনি যে সব শুরুতে দিচ্ছে এটা উইদাউট অর্থ বোঝাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি যে অর্থটা দেওয়ার কথাটা দিচ্ছে না, অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দের পরে বা প্রাতিপদিকের পরে যে বসবে বা ওরকম কোনো কিছুর পরে যে বসবে, অনুসর্গের মূল বয়নটা যে হচ্ছে কোনো কিছুর পরে বসা, ওই মিনিংটা এখানে আসতেছে না। ইয়েস, এটা অব্যয়, এটা অর্থদোতক অব্যয়, কিন্তু স্টিল এখানে আমরা এটা অনুসর্গ হচ্ছে না। তো তারপরটাতে আমরা যাই বিহনে। উদ্যম বিহনে কার পুরে মনোরথ, অর্থাৎ উদ্যম ছাড়া তুমি যখন লাইফ একটা ডিসিশন নেবে যে আমি এটা অর্জন করবো, আমি এই জায়গায় যাবো, তো ওরকম যখন হবে তখন উদ্যম বিহনে কার পুরে মনোরথ, অর্থাৎ উদ্যম ছাড়া কে কার মানে ইচ্ছাটা পূরণ করতে পারে, তোমার উদ্যমটা লাগবে। তো উদ্যম বিহনে, এখানে বিহনে মানে কি বিনে বা ছাড়া, তো বিনে যেটা ওই বিনেটারই কি সাধু। তো উদ্যম ছাড়া কার পুরে মনোরথ, ওই জিনিসটাই এখানে বলা হচ্ছে। তো উদ্যম বিহনে, এখানে উদ্যম কি ভাইয়া? উদ্যম হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ, অর্থাৎ প্রাতিপদিক। এটা তাহলে কি প্রাতিপদিক? প্রাতিপদিক বানান এবং উচ্চারণটা কিন্তু ভালো করে দেখবা, অনেকেই প্রতিপদিক বলে, সেটা কিন্তু হবে না, প্রাতিপদিক। তো উদ্যম বিহনে কার পুরে মনোরথ, এখানে উদ্যম যেহেতু একটা প্রাতিপদিক, তারপরে যেটা বসছে এটা কি ভাই আপু? এটা অনুসর্গ। ওকে, তারপরেরটাতে আমরা যাই সহ, সহগামিতা অর্থে। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড যেখানে আমরা অনেকগুলো মানে স্লাইডের মধ্যে আমরা চেষ্টা করছি কি যে তোমাদের যে ওয়ার্ডগুলো আছে একটা সবগুলো তো দেওয়ার দরকার নেই, তোমাদের টেক্সট বই আছে, তোমরা টেক্সট বই থেকে পড়তে পারবা, বাট যেগুলো ইম্পর্টেন্ট একবারে বেশি আসছে অথবা একই ওয়ার্ডের একাধিকবার একাধিক রকম অর্থ দিয়ে, অর্থাৎ একই জিনিস সহ বা পুরো, এটার একাধিকবার একাধিক অর্থ যখন আসছে তখন আমি চেষ্টা করছি কি যে একাধিক অর্থ যে কটা আছে ওইরকম বেশ কয়েকটা ইম্পর্টেন্টগুলো দিয়ে দিয়ে একই ওয়ার্ড যে বাক্যভেদে আলাদা আলাদা অর্থ দিতে পারে, একই অনুসর্গ যে বাক্যভেদে আলাদা আলাদা অর্থ দিতে পারে, এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো সহ এখানে কি সহগামিতা অর্থে, কোন অর্থে, এটা কিন্তু অ্যাডমিশনে খুব গুরুত্বপূর্ণ, যেটা কোন অর্থে বোঝানো হচ্ছে। তো তিনি পুত্র সহ উপস্থিত হলেন,
অর্থাৎ তার সাথে কে গেল, তার পুত্র গেল। এখানে পুত্র সহজে, পুত্র সহ জিনিসটা কিন্তু তুমি মনে করতে পারো যে আচ্ছা পুত্র সহ তো একটা বিশাল বড় শব্দ, পুত্র তো এখানে মূল শব্দ, এখানে তো সহ যুক্ত হয়ে গেছে, এটা তো হয়তো আর কি, এটা হয়তো প্রাতিপদিক না। যেহেতু এটা প্রাতিপদিক না তাহলে কি, তাহলে হয়তো এখানে কোনো অনুসর্গ নাই। কোশ্চেন যদি করে যে নিচের কোন বাক্যে অনুসর্গ আছে, তুমি যদি ধরতে না পারো তাহলে কিন্তু বিপদ হবে। যদি একসাথেও এক মাত্রায়ও থাকে, একসাথেও একটা ওয়ার্ডেও থাকে, তাও তোমার কাজ কি, তাও তোমার কাজ হচ্ছে এটা ভালো করে দেখা যে এটা অ্যাকচুয়ালি কোনটা। তো তিনি পুত্র সহ উপস্থিত হলেন, এখানে পুত্র সহ, এখানে পুত্র হচ্ছে প্রাতিপদিক আর সহ কি, সহ হচ্ছে অনুসর্গ। ওকে, তারপরেটাতে আমরা যাব। সহিত, এই সহ সহিত সমসূত্রের অর্থে শত্রুর সহিত সন্ধি চায় না। তো এটা বেশ একটা ভায়োলেন্ট লাইন, শত্রুর সাথে কোনো সন্ধি করবো না, মেরে ফেলবো, যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী টাইপের কথাবার্তা। তো সমসূত্রের অর্থে যে বলতেছে শত্রুর সহিত সন্ধি চাই না, এখানে কার সাথে, সমসূত্রে। এটার মানে কি এরকম যে না জিনিসটা দিয়ে এটার পুরো ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে, যে শত্রুর সহিত সন্ধি চাই না, অর্থাৎ শত্রু যে আছে তার সাথে আমি সন্ধি চাই না। এখানে শত্রুর সহিত, এখানে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে, শত্রু হচ্ছে নাম শব্দ, তার সাথে কি যুক্ত হয়েছে, ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে কি হলো, সহিত। এটা কি, এটা একটা অনুসর্গ, যুক্ত হয়ে বাক্য একটা অর্থ দিল। দেখো এটা ছাড়া যদি লাইনটা হয়তো শত্রু সন্ধি চাই না, তুমি কি অর্থ বুঝতে পারতা? বা শহীদ ছাড়া কোনো কিছু দিয়ে কি তুমি অর্থ মিনিং করতে পারতা, অর্থটা ডিলেট করতে পারতা? যদি পারতা, তোমার মাথায় যদি আসতে পারে শত্রুর সাথে সন্ধি চাই না, শত্রুর তরে সন্ধি চায় না, এরকম কিছু তোমার মাথায় আসতে পারে। যদি আসে তুমি জেনে রাখো ওগুলো অনুসর্গ, ঠিক আছে? অনুসর্গ ছাড়া বাক্য গঠন বেশ কঠিন একটা ব্যাপার, অনেক ক্ষেত্রেই অসম্ভব। তো বাংলা ভাষার গুরুত্বপূর্ণ এটা এলিমেন্ট। ওকে, তারপরে আমরা চলে যাই শনে, বিরুদ্ধগামিতা অর্থে। আচ্ছা, বিরুদ্ধগামিতা অর্থ, বিরুদ্ধগামিতা মনে হচ্ছে খুব টাফ। দংশন ক্ষতসেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শনে। আমার উচ্চারণ করতে দাঁত ভেঙে গেছে, তোমাদের কি অবস্থা হবে আমার কোনো আইডিয়া নাই। তো তোমরা বোঝার চেষ্টা করো যে বিরুদ্ধগামিতা অর্থে। আচ্ছা, বানানটা তোমরা দেখে নাও ভালো করে, আমার হাতের লেখা খারাপ, সো খুব একটা লেখা লাভ হবে না, তোমরা নিজেরা বানানটা জুম করে দেখে নাও যে বিরুদ্ধগামিতা অর্থে, ঠিক আছে? দংশন ক্ষতসেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শরণে, এখানে আসলে একটা মারামারির কথা বলতেছে, বুঝতেছো? যে যেহেতু যুঝে অর্থাৎ যুদ্ধ করে, ভুজঙ্গ শোনে, এখানে আসলে যে সাপ বেজির যে মারামারি ওগুলাই বলতেছে। বা হিন্দু মিথোলজির একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, যে গরুরের সাথে সাপের একটা লড়াই, বেশ মিথোলজিক্যাল একটা ঘটনা, ওইটা বোঝানো হচ্ছে। তো দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শরণে, মানে দংশনের ক্ষতে আহত হয়ে যাওয়া গরুর একটা প্রাণী, সে হচ্ছে সাপের সাথে লড়াই করে। এটাই লাইনের মূল অর্থ। তো শনে, এখানে তুমি বলতে পারো যে শনে, এখানে তো সেন, দংশন ক্ষত এটা মনে হয় একটা নাম শব্দ বা প্রাতিপদিক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেন হইল আমার কি, সেন হইলে আমার অনুসর্গ। বাট এটা কিন্তু আবার করা যাবে না, কেন? ভুজঙ্গ শনে অর্থাৎ ভুজঙ্গের সাথে, এই জিনিসটা বুঝতে হবে। তুমি যদি অর্থ নাও বুঝো, তুমি এখানে বুঝতে পারবে যে কার সাথে, এই অর্থ কে দিচ্ছে, সাথে এরকম অর্থ কে দিচ্ছে। তো এরকম অর্থ কে দিবে এটা যখন তুমি ধরতে পারবা, তখন কিন্তু শব্দের আগে, মানে বাক্যের শুরুতে, বাক্যের লাস্টে, বাক্যের মাঝখানে, হোয়াটসোএভার যেখানেই থাকুক, তুমি বুঝতে পারবা যে এক্স্যাক্টলি কোন জায়গাটায় আছে ভুজঙ্গ শনে অর্থাৎ লাস্টে আছে। তার মানে কি, তার মানে হচ্ছে ভুজঙ্গের সাথে। যেহেতু সাথে এরকম একটা অর্থ দিছে এবং এটা হচ্ছে মূল প্রাতিপদিকের পরে বসছে, তাহলে এটা কি ভাইয়া, এটাও একটা অনুসর্গ। তারপর আমরা যাব হ্যাঁ, অবধি। তো পর্যন্ত অর্থে, এটার আসলে কোনো সমার্থক বা সমচ্চারিত দিয়ে নেই, জাস্ট একটা দেওয়ার জন্য উদাহরণ দিছি। পর্যন্ত অর্থে তোমরা বলো না যে সন্ধ্যা অবধি অপেক্ষা করবো, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো। তো সন্ধ্যা পর্যন্ত যে অপেক্ষা করবো, এখানে তোমরা বলতে পারো যে এখানে আসলে ভাইয়া সম্পর্ক তো নাই, কোনো সম্পর্ক নাই, এখানে তো ওর সাথে ওর কথা বলা নাই যে তোমার সাথে যাব, তো এখানে সাথে, বা তোমার থেকে টাকা পাই থেকে, এরকম কিছু তো নাই, তাহলে তো এখানে হবে না। তো এটা কিন্তু এই কারণে এই উদাহরণটা আমরা দিছি যে না, সন্ধ্যা অবধি অপেক্ষা করব, সন্ধ্যা পর্যন্ত। তুমি এটা বাদ দিয়ে দাও, মনে করো জিনিসটা একদম নাই। দেখো, সন্ধ্যা অপেক্ষা করব, তুমি কি আসলে কোনো মিনিং দিতে পারো সন্ধ্যা অপেক্ষা করব? বা তুমি কি এই মিনিংটা এই ওয়ার্ডটা ছাড়া দিতে পারতা, বা এটার সিমিলার কোনো ওয়ার্ড যেটা অ্যাকচুয়ালি অনুসর্গ, এটা ছাড়া দিতে পারতা? পারতা না। যেহেতু পারতা না, তাই সন্ধ্যা অবধি অপেক্ষা করব, এটা কি, এটা একটা অনুসর্গ, এখানে অবধি। তো এই জিনিসটা মনে রাখবে। এবং এটাও কিন্তু একটা প্রাতিপদিক, এখানে সন্ধ্যা একটা প্রাতিপদিক, অর্থাৎ কি, যে কোনো শব্দ যেটার মধ্যে কোনো বিভক্তি নেই এবং বাকি ইউজ হচ্ছে, ওটাই প্রাতিপদিক। তোমার যত কথা বলো বেশিরভাগই প্রাতিপদিক। ওকে, তারপর একটাতে যাই, পরে। আচ্ছা, স্বল্প বিরোধী অর্থে। তো এখানে একটা ঠাড়া মুখস্থ করে নিবা, তোমাদের অনেকেই কনফিউশন থাকতে পারে। পর যেটা, মনে করো যেটা পর হবে, ওইটা হবে দীর্ঘ বিরতি। ওকে, ওটা হবে কি, দীর্ঘ বিরতি। আর যেটা হচ্ছে পরে হবে, ওটা কি হবে, ওটা হবে স্বল্প বিরতি। কিরকম, এই ঘটনার পরে আর এখানে থাকা চলে না, অর্থাৎ অব্যবহিত পরে বা ইনস্ট্যান্ট পরে, একদম এখনই। মনে করি ক্লাসটা শেষ হলে তুমি খাইতে যাবা, বা এই ক্লাসটা শেষ হলে তুমি ঘুমায় যাবা, তো ওরকম একটা জিনিস সাথে সাথে, এটা শেষ হওয়ার সাথে সাথে, তো ওটা হচ্ছে স্বল্প বিরতি অর্থে।
পর এ। একটা জিনিস মনে রাখতে পারো যে এটা কি বলতো, এটা হলো, এটা কি, এই জিনিসটা হচ্ছে রস্য একার। যেহেতু রস্য একার, রস্য একার, রস্য মানে কি অল্প, তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো যে পরেতের মধ্যে যেহেতু একটা রস্য একার আছে, তাই রস্য যেহেতু একার, তার মানে জিনিসটা কি হবে, স্বল্প। রস্য মানে কি অল্প, তাই অল্প বিরতি। আর যেটার মধ্যে কোনো একার উকার কিছু নাই, পর, সেটার মধ্যে কি পর মানে দূরে, পর মানে কি আমরা বুঝি দূরের লোক, তো ওইরকম দূরে বা বড় বিরতি, ওভাবে মনে রাখবা, ঠিক আছে। তো তারপর একটাতে যাই, এই যে দেখো এটাই দীর্ঘ বিরতি অর্থে পর। শরতের পরে আসে বসন্ত, শরতের পরে বসন্ত, শরৎ, এই যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, তার মানে শরতের মাঝখানে দুইটা সিজন আছে, দুইটা সিজন মানে কিন্তু বাংলায় 4 মাস, তো 4 মাস পর বসন্তটা আসবে, এটা বেশ দূরত্বের একটা ব্যাপার। তো শরতের পরে আসে বসন্ত, এটা একটা লাইন, কোনো একটা উপন্যাস আমরা মনে আসতেছে না, কিন্তু শরতের পরে আসে বসন্ত, এই লাইনটা রাইট লাইন, এখানে কিন্তু ভুল নাই, কিন্তু কথা কি, কথা হলো অনেক পরে আসে, 4 মাস পরে আসে। তুমি ক্লাস শেষ হইলে তুমি যেমন ঘুমায় যাবো তাড়াতাড়ি, এই জিনিসটা ঘটে না। তাহলে পরটা কি, পরটা হচ্ছে দীর্ঘ বিরতি অর্থে, কিন্তু স্টিল শরতের পরে মূল বাক্যের সাথে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে কি, ষষ্ঠ বিভক্তি যুক্ত হয়ে কি এখানে, ভাইয়া কি, ওকে, তো এখানে জিনিসটা শরতের পরে হবে বসন্ত, তো শরতের পরে এখানে কি ষষ্ঠী বিভক্তি এখানে যুক্ত হয়েছে, দেখো ষষ্ঠী বিভক্তিরা যখন যুক্ত হয়েছে, মূল শব্দ শরৎ, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, শরৎ যোগ র এর, এখানে এর, শরৎ যোগ এর, এটা কি ভাইয়া, এটা হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ, বা আমরা বলতে পারি বেজ। এটার সাথে যখন আমি যুক্ত করব একটা বিভক্তি, ষষ্ঠ বিভক্তি, তখন হবে শরতের, শরতের পরে আসে বসন্ত। তাহলে আমাদের সূত্র মিলতেছে কি মিলতেছে না, মিলতেছে। তো তারপর একটাতে আমরা যাই, পক্ষে। আচ্ছা, পক্ষের দুইটা অর্থ আছে, কি কি, সক্ষমতা অর্থে, রাজার পক্ষে সব কিছুই সম্ভব, যেটা অ্যাকচুয়ালি ট্রু না, তো রাজার পক্ষে সব কিছুই সম্ভব, তার মানে কি সক্ষমতা অর্থে, যে আমি পারি কিনা, ওরকম, যে তোমার পক্ষে আজকে রাতে 10টা অধ্যায় শেষ করা সম্ভব কিনা, সম্ভব না, যেমন রাজার পক্ষে সব কিছু সম্ভব না। তো তারপরে সহায় অর্থে, সহায় অর্থে কি, সহায় অর্থের হচ্ছে এরকম যে আসামির পক্ষে উকিলকে, অর্থাৎ আসামি যে একটা আদালতে যাবে তার পক্ষে তো কেউ থাকবে, অর্থাৎ সহায় অর্থে এরকম একটা। তোমরা এটা তোমরা মুখস্থ করবে, তোমরা মনে করো পরীক্ষার খাতায় মনে করতে পারো যে রিটেন যদি আসে লিখে দিয়ে আসবো যে আসামির দলে উকিলকে, বা রাজার হয়ে সব কিছু করা সম্ভব কিনা, এরকম কিছু মনে করতে পারো। এগুলো কিন্তু হবে না, তোমরা বারবার পড়ে, এগুলো অ্যাকচুয়ালি মুখস্থও করা লাগে না, তুমি যদি 10-12 বার পড়ো তোমার মনে হয়ে যাবে, মুখস্থ না হলেও মেমোরাইজড হয়ে যাবে। তোমরা মুখস্থ করার জিনিস এগুলো না, যদি ভালো করে বুঝে নিলেই আর বারবার পড়লেই মনে থাকবে। তো তারপরটাতে আমরা যাই, মাঝে, মধ্যে অর্থে, ক্ষণকাল অর্থে, একদেশিক অর্থে। মাঝের 3টা মিনিং আসতেছে, কি কি, মধ্যে অর্থাৎ সীমার মাঝে অসীম তুমি, বা হৃদ মাঝারে রাখবে, এরকম একটা মিনিং, যে মাঝে মানে কি মধ্যে, ভিতরে, মাঝে, মনে করো একটা অ্যাকোয়ারিয়ামের মাঝে মাছ আনছো, মাঝে মানে কি এখানে মধ্যে, ঠিক আছে, একটা জিনিস তার ভিতরে, যেমন বাংলাদেশের মাঝে ঢাকা, এটা বড় জিনিসের ভিতরে ছোট জিনিস, ঠিক আছে। তারপর একটাতে আমরা যাই, ক্ষণকাল অর্থে, নিমেষ মানেই সব শেষ, ক্ষণকাল। আচ্ছা, নিমেষ মানেই সব শেষ, নিমেষ মাঝেই সব শেষ, ক্ষণকাল, তো নিমেষ মাঝে সব শেষ, ক্ষণকাল অর্থে মানে কি, একটা বড় সময়ের মধ্যে অল্প সময়, নিমেষ মাঝেই সব শেষ, অর্থাৎ চোখের পলক, নিমেষ মানে কি এখানে বলে চোখের পলকে সব শেষ। তো এই যে ক্ষণকাল, নিমেষ মাঝেই, এখানে মাঝের এরকম দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি নর্মাল ইউজ না, এটা একেবারে ইউনিক একটা ইউজ, এবং এটা কোনো একটা কবিতার মধ্যে, কবিতার লাইন, ওকে। তারপর এটাতে আমরা যাই, একদেশিক অর্থে। একদেশিক মানে কি বলতো, একদেশিক মানে তোমরা অনেকে কনফিউজ হয়ে যে একটা দেশ না, একদেশিক হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা দিয়ে বোঝানো হয় যতটা ছিল তার পুরোটা। আমার সাথে সাথে মনে মনে বলো, যতটা ছিল বা যতটা আছে তার পুরোটা, যতটা আছে তার পুরোটা। তো একদেশিক মানে কি, একদেশিক মানে বাংলাদেশের মধ্যে যদি 1,47,570 বা 610 বর্গমাইল থাকে, পুরাটা জুড়েই, ঠিক আছে। কীরকম, এদেশের মাঝে একদিন সব ছিল, তার মানে এদেশের মাঝে মানে কিন্তু কি, মনে করো এটা যদি দেশ হয়, একটা দেশের মাঝে কি এই জায়গায় সব ছিল, যেহেতু মধ্যে অর্থে, তার মানে দেশের এইটুক জায়গায় সব ছিল। এই ল্যান্ড কি এরকম কিছু বোঝায় যে এদেশের মাঝখানে একদিন সব ছিল, তার মানে কি এটা বোঝায় পৃথিবীর সব দেশের মাঝেই সব আছে। মনে করো বাংলাদেশের মধ্যে কোটিপতিরা আছে, বাংলাদেশের ল্যাম্বরগিনি আছে, বাট সবার কাছে কি আছে, বাংলাদেশের মাছ আছে অনেক জায়গায়, বাট সব জায়গায় কি আছে, নাই। তার মানে এদের, তুমি তো লাইন থেকে বুঝতে পারছো যে এদেশের মাঝে একদিন সব ছিল, এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এই দেশের পুরাটার মধ্যেই একসময় প্রচুর প্রাচুর্য ছিল, প্রাচুর্য, এটাই, তাই না। তো ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে এই দেশের মাঝে একদিন সব ছিল, অর্থ থেকে বুঝবা, মনে রাখবা অর্থের উপর নির্ভর করলে অন্য যে কোনো কিছু থেকে তুমি বেশি সেফটি পাবা, এই লাইনটা মাথায় রেখো, পরে বুঝাবো। তো একদেশিক অর্থে মানে কি,
মানে পুরাটা যা আছে তার পুরাটার মধ্যে। তো এদেশের মাঝে একদিন সব ছিল বা অনেক প্রাচুর্য ছিল, এরকম যখন বোঝায় তার মানে পুরাটা যেহেতু বোঝায়, এইটুক বোঝায় না, পুরাটাই বোঝায়। যেহেতু পুরাটাই বোঝায় একদেশিক অর্থে মাঝে মাঝে, মানে মনে করো আমার মন, মানে আমার মন জুড়ে ছিলে তুমি, এরকম একটা অর্থ, যে পুরাটার মধ্যে, ঠিক আছে। তারপরেরটাতে আমরা যাব। বা আরেকটা উদাহরণ যদি দেই, চাঁদের মধ্যে, আকাশের মধ্যে চাঁদ কি পুরো আকাশ জুড়ে থাকে না, একটা জায়গায় ধরে থাকে। তো ওটা একদেশিক না। একদেশিক কোনটা? পুকুরে পানি আছে, তো পুকুর ভর্তি পানি আছে। আশা করি পার্থক্যটা বুঝতে পারছো। তো তারপরেরটাতে আমরা যাই, প্রতি। হ্যাঁ, প্রতিরও বেশ কয়েকটা অর্থ আছে, মূলত অনেকগুলো অর্থ আছে বলেই তোমাদেরকে বারবার এরকম কয়েকটা উদাহরণ দেখানো হচ্ছে। টেক্সট বইটা পড়লে আর অনেকগুলো উদাহরণ পাবা। প্রত্যেক অর্থে মন প্রতি 5 টাকা লাভ দেব, মানে এটা মন প্রতি, দেখো মন প্রতি অর্থাৎ প্রত্যেক মনে 5 টাকা লাভ দিবে। মন প্রতি মানে কিন্তু সব মনে দিবে না, 40 মন কিনলে প্রতি মনের জন্য 5 টাকা লাভ, ঠিক আছে। আবার দিকে বা অপর অর্থে, নিদারুণ তিনি অতি অতি নাহি দয়া তব তার নাহি দয়া তব প্রতি, তিনি তার ছাত্রের প্রতি রুষ্ট। অর্থাৎ তার মধ্যে মানে তিনি হচ্ছে যেটা করে ওটা বেশি বেশি করে। অনেকে আছে না যে মনে করো নর্মাল থাকতে পারে না, যখনই যেটা করে চুরি করলো বেশি করে, সত্যি বললো এক্সট্রিম হয়ে যায়, এরকম একটা মিনিং। তো দিকে বা অপর অর্থে, অর্থাৎ তিনি যে এরকম, বা এই লাইনটা যদি তুমি বুঝতে না পারো, কারণ এটা বোঝা বেশি প্যারা হয়ে যাবে, তিনি তার ছাত্রের প্রতি রুষ্ট, অর্থাৎ তিনি তার ছাত্রের দিকে রুষ্ট। তুমি একটা অবস্থা চিন্তা করো, এখানে হচ্ছে গুরু বসে আছে, এখানে হচ্ছে ছাত্র বসে আছে, ছাত্রের দিকে রুষ্ট, ঠিক আছে। তার রুষ্টতা বা তার রাগ, তার ক্ষোভ, তার বিরক্তি, এটা কোন দিকে যাচ্ছে? ছাত্রের দিকে যাচ্ছে, তাই না ভাইয়া? বা ছাত্রের দিকে যাচ্ছে। তাহলে দিকে বা ওপর অর্থে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রতি, এটা হচ্ছে প্রতি বোঝায় যে আমি তোমার প্রতি বিরক্ত, তার মানে আমার বিরক্তিটা তোমার দিকে। বাংলা ভাষায় এভাবে কাজ করে। তো এরপরটাতে যাই। আচ্ছা ঠিক আছে, তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে অনুসর্গ বা উপসর্গ, অনুসর্গ কী জিনিস। অনুসর্গের ঠিক বিপরীত জিনিসটাই কিন্তু উপসর্গ, ওটাতে একটু পরে যাব। তাহলে অনুসর্গ কী জিনিস এটা আশা করি তোমরা খুব ক্লিয়ারলি ধরতে পারছো। তো এরপরেরটাতে আমরা যাচ্ছি। এখন তোমাদের যেহেতু একটা টপিক শেষ করলাম, তো অনুসর্গে তোমাদের আরও প্রবলেম থাকতে পারে। তোমরা এখন যারা আসো তোমরা এখন কমেন্ট করে জানা দাও যে কোথায় কোথায় প্রবলেম আছে। যদি না থাকে তাহলে আমরা এখন কোশ্চেন সলভিংয়ে যাই, ওয়ান শট কোশ্চেন সলভিংয়ে যাব, খুব দ্রুত যাব, কারণ ক্লাসের মধ্যে অনেকগুলো টপিক তো আজকে অনেকগুলো শেষ করতে হবে এবং টাইমও কম। তো মেঘলা আসছে, বহু আগে আসছিল, সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম আপু। তারপরে নূর আসছে, ফারহান জাহিন আসছে, অনেকেই আসছে অ্যাকচুয়ালি, নাম পরিশেষ করতে পারবো না। খোকন সিদ্দিক বলতে যে ঢাকা ইউনিভার্সিটি, কোনো মিনিং, মানে এটা তুমি বিভক্তিহীন নাম বাক্য বললা, যে এখানে আর কিছু নাই। বিভক্তিহীন নাম শব্দকে যেমন প্রাতিপদিক বলে, তো এরকম বিভক্তিহীন নাম বাক্যকে কী বলে আমি জানি না, এর মধ্যে কোনো বিভক্তি নাই, কোনো অর্থ দেয় নাই, তোমার তাই অর্থ দিতে হবে একটা। অনেকেই সালাম দিছে, সবার জন্য একটাই আসসালাম, মানে ওয়ালাইকুম আসসালাম। তো আর কি, ফারহান জাহিন কোশ্চেন করছে, ভাইয়া কোন ইউনিভার্সিটিতে পড়েন আপনি? রিপ্লাইও দিয়ে দিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আর কি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো এখানে যাচ্ছি এখন, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। তোমরা যারা আসো তোমরা তাহলে এখন শুরু করে দাও। তো এটার অ্যান্সারটা কি? আমি কোশ্চেনটা বলতেছি, অনুসর্গ সাধারণত কোথায় বসে? একটু আগে ক্লাসের পয়েন্টটাই এটা, যেটা কোথায় বসে। তোমাদের কিন্তু অনুসর্গ ডিটেক্ট করতে হবে। তো ডিটেক্ট যখন করতে হবে তোমার বলতে হবে যেটা কোথায় বসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে অনুসর্গ সাধারণত কোথায় বসে। কেউ যদি এটা ভুল অ্যান্সার দেয় তার মানে সে কনসেপ্ট কিছুই বুঝে নাই। তো সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই, ক্লাসটা রেকর্ডেড থাকবে, বারবার দেখতে পারবা। ভুল অ্যান্সার করলেও কমেন্ট করো, দেখি কে বলতে পারে। তো আমি 4টা অপশন বলেছি, শব্দের পূর্বে, শব্দের মধ্যে, শব্দের পরে, বাক্যের শেষে। তো কি বলবা দেখো, আমি আবারও বলতেছি, অনুসর্গ সাধারণত কোথায় বসে? শব্দের পূর্বে, শব্দের মধ্যে, শব্দের পরে, শব্দের শেষে। শব্দের মধ্যে আবার কেমনে বসে? যেটা পূর্বে ওটাই তো পরে, নাকি শব্দের সাথে বসে? যাই হোক, তো 4টা অপশন। আমি কোশ্চেনটা আরেকবার বলি, লাস্টবার। অনুসর্গ সাধারণত কোথায় বসে? শব্দের পূর্বে, মধ্যে, পরে, নাকি বাক্যের শেষে? দেখা যাক কি অ্যান্সারটা দিতে পারে। একজন বলছে কি মজা ভাই, আমার মনে রাখছে। হ্যাঁ, আমার সবই মনে থাকে, সমস্যা নেই। তুমি যদি 1 বছর পরেও ক্লাস আসতো তাও মনে থাকতো। তো অনুসর্গ সাধারণত কোথায় বসে, দেখি কে বলতে পারে। তো অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি আজকে খুব বেশিক্ষণ ধরে পক করে তোমাদেরকে বলবো যে এটা অ্যান্সার, এটা তোমরা হাইড সেটা বলার টাইম নেই। তাও তোমরা দেখি যদি বলতে পারো তাহলে ভালো। অ্যান্সারটা অ্যাকচুয়ালি হচ্ছে, বলো, তাও বলো, টাইম দিচ্ছি 30 সেকেন্ড। অ্যান্সারটা হচ্ছে শব্দের কি? শব্দের পূর্বে। শব্দের পূর্বে একটা জিনিস বসে। শব্দের পূর্বে কোনটা বসে? শব্দের পূর্বে বসে উপসর্গ। মনে রাখবা, শব্দের পূর্বে, এটা আজকের টপিক, সমস্যা নেই, একটু পরেই বুঝবা। তো শব্দের পরে কি বসে? শব্দের মধ্যে কিছু বসে না, শব্দের মধ্যে কিছু বসা সম্ভবই না, এটা বাদ। বাক্যের শেষে, বাক্যের শেষে আসলে কিছু বসে, বাক্যের শেষে খালি দাড়ি বসে, ঠিক আছে। বাক্যের শেষে খালি দাড়ি বসে, আর কিছু বসে না। কেউ যদি কোশ্চেন করে বাক্যের শেষে এটা বসে ওটা বসে, না, কিছুই বসে না ভাই, বাক্যের শেষে দাড়ি বসে। তো
তাহলে উত্তরটা কী হবে বাকি তিনটা বলে দিলাম। শব্দের শেষে বা শব্দের পরে, শব্দের ঠিক পরে, শব্দের শেষেও কিন্তু না, শব্দের পরে। এই যে একটু আগে যেটা বলছিলাম, অনুসর্গের কাজ হচ্ছে একটা, অনুসর্গ কি, অনুসর্গের কনসেপ্ট হচ্ছে অনুসর্গের একটা অব্যয় যেটা মূল শব্দের বা নাম শব্দের ঠিক পরে বসে অন্য শব্দের সাথে, অন্যান্য বাক্যের অন্য অংশের সাথে এটার একটা দোতনা বা অন্যয় ক্রিয়েট করে, এবং অন্যয় ক্রিয়েট করে বা সম্পর্ক ক্রিয়েট করে বাক্যকে একটা অর্থ দেয় বা অর্থের সম্পূর্ণতা দান করে। তো সেটাই হচ্ছে কি অনুসর্গ। তারপরেরটাতে আমরা যাই, অনুসর্গ কি? আচ্ছা, এটা তার সংজ্ঞা হয়ে গেল। অপশনে কি আছে? শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, শব্দের মধ্যে বাক্যের শেষে। কি অদ্ভুত একটা মজার কোশ্চেন, শব্দের মধ্যে বাক্যের শেষে। তো এই দুটো তুমি দেখিয়ে বাদ দিতে পারতেছো, এটা তো হচ্ছে না। যাই হোক, অনুসর্গ কি? শব্দ বিভক্তি নেই ক্রিয়া বিভক্তি, বলো। এখানে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার নাই, তোমাদের প্যারা দিয়ে লাভ নাই। অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। এখানে রাইট অ্যান্সারটা কেন আসে এটা বুঝতে পারতেছি না। অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়, এটা শব্দ বিভক্তি না, ক্রিয়া বিভক্তিও না, শব্দের মধ্যে আর বাক্যের শেষে তো কোনোদিন হবেই না। এগুলো কী অর্থ দিছে? যাই হোক, তাহলে জিনিসটা হবে অব্যয়। অনুসর্গ কি? অনুসর্গ এক ধরনের অব্যয়। কেউ যদি বলে আরও ভালো করে যদি কেউ জানতে চায় কেমন অব্যয়, প্রাতিপদিক অথবা বিভক্তিযুক্ত নাম শব্দের ঠিক পরে বসা অব্যয়, ঠিক আছে? তো এটা বাদ দিচ্ছি। তারপরের কোশ্চেনটাতে যাচ্ছি, 3 নাম্বার, শরতের পরে আসে বসন্ত। এখানে পর অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে? তোমরা বলো দেখি। শরতের পরে আসে বসন্ত, এখানে অনুসর্গটি, আচ্ছা পর অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে? দীর্ঘ বিরতি, স্বল্প বিরতি, বিরতি, নৈকট্য, কি প্রকাশ করছে? আবার বলো দেখি। শরতের পর আসে বসন্ত, এখানে পর অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে? দীর্ঘ বিরতি, অল্প বিরতি, বিরতি, নৈকট্য। তোমরা অনেকে বলতে পারো ভাই আমার তো কনসেপ্টটা পারি, অনুসর্গ কনসেপ্ট বুঝি, অনুসর্গ কী জিনিস, কী কী অনুসর্গ আছে ওটা বুঝতে পারি, বাট কী অর্থ, প্রত্যেকটা অর্থ মুখস্থ করতে হলে আমি মরে যাই, জান বের হয়ে যায়, এটা কিন্তু করা যাবে না। আমিও কিন্তু সবগুলো পারি না। আমি এখনও যদি কোশ্চেন করে যাই প্রত্যেকটা কি অনুসর্গ কী কী বুঝায় অর্থ সহ পারি না, পারা লাগে না। কিন্তু তোমার জন্য এইটুক যোগ্যতা থাকে, এইটুক যোগ্যতা যেন তোমার থাকে, তুমি যখন দেখবা যে এখানে কোন কোনটা অপশন আছে, তুমি যেন ডিফারেন্সিয়েট করতে পারো, তুমি যেন কোয়ালিফিকেট করতে পারো যে ঠিক কোনটা হবে রাইট অ্যান্সার। তো একটু আগেই বলছিলাম যে পরে আর পর, যেটার মধ্যে রস্য ইকার বা ছোটো ইকার থাকবে, ছোটো ইকার থাকবে, কম উচ্চারণের ইকারটা থাকবে, সেখানে হচ্ছে অল্প বিরতি। আর পর মানে কি? দূরে, তুমি আমার কেউ না, তুমি আমার পর, তুমি আমার দূরের লোক। তো ওরকম যখন মিনিং দিবে তখন কি? তখন দীর্ঘ বিরতি। তো এখানে লাইনই দরকার নেই, এই লাইনটাও যদি নাও থাকে, অ্যাডমিশনে যদি এমন হয় তোমার এই লাইনটাও দিল না, তাও স্টিল পর অনুসর্গটা কি অর্থে ব্যবহার হয়? পর অনুসর্গটা দীর্ঘ বিরতি অর্থে ব্যবহার হয়, রাইট? তারপরটাতে যাচ্ছি 3 ক। হ্যাঁ রাইট। দেখি তুমি একটু, তোমার মেসেজটা আমার একটু পরে আসে, তুমি একটু টাইমলি দিয়ে দিও, একটু আগে গিয়ে দিও, তাহলে ভালো হয়। লাইক আমি কোশ্চেন পড়ার সাথে সাথে দিয়ে দিও, তাহলে মনে হয় পড়তে পারবো। দ্বারা দিয়া কোন বিভক্তি? একটু আগেই বলছিলাম, দ্বারা দিয়ে একটু দাগাই দিয়েছিলাম, তোমরা যদি কেউ স্ক্রিনশট নিয়ে থাকো তাহলে এটা পেরে যাওয়া। দ্বারা দিয়া কোন বিভক্তি? এটা অ্যাকচুয়ালি বিভক্তি টপিকের কোশ্চেন, বাট অনুসর্গের সাথে আমাদের বিভক্তি পড়া লাগে, রাইট? তো দ্বারা দিয়া কোন বিভক্তি? দেখি। শরতের শেষে বসন্ত পুরোটা ভেবে তোমাকে, গান শুনেছেন ভাইয়া? না, আমার পক্ষে আসলে গান টান শোনা কম হয়। শরতের শেষে বসন্ত পুরোটা ভেবে তোমাকে, গান শুনেছেন ভাইয়া? না, এটা আসলে কম শোনা হয় আমার গান। যাই হোক, স্ক্রিনশট নিয়ে রাখতেছি, গানটা শুনে নেব। তো 4 খ। আচ্ছা, ও বলতে 4 খ, দ্বারা দিয়া কোন বিভক্তি? দ্বারা দিয়া কোন বিভক্তি? আচ্ছা, তৃতীয়া। এক কাজ করব, তোমাদের বিভক্তিগুলা বলে দিবে। এখানে বিভক্তি কিন্তু 7 প্রকার হয়, অর্থাৎ 7 না 6, যাই হোক, আমি নিজেও পারি না, আমি কিচ্ছু পারি না, ঠিক আছে, এমনি দাঁড়াই গেছি। তো দ্বারা দিয়া কোন বিভক্তি? এটা হচ্ছে তৃতীয় বিভক্তি। দ্বারা দিয়া কর্তৃক, এটার এই দুটা, এবং সাথে আছে কর্তৃক, এই 3টা কি? এই 3টা হচ্ছে তৃতীয়া বিভক্তি। কর্তৃক বানান কিন্তু এরকম, উপরে রেফও আছে, নিচে রফলাও আছে, এটা আবার ভুলে যাও না। মানে অনেকে আছে যে, সরি রি আছে, তো রেফ আছে, রিও আছে, অনেকে এটা আবার ভুলায় ফেলে যে মানে কর্তক মেরে দেয়, খালি এটা দেয়, উপরেরটা দেয় না। তোমার কিন্তু দূরে দিতে হবে, কর্তৃক, উচ্চারণটা আমি আবার বলতেছি, কর্তৃক। তো তারপরটাতে যাই। তোমরা দেখি কমেন্ট সেকশনে মনে ঝগড়া শুরু করে দিছো, তোমরা এটা অ্যান্সার দাও ভাই। তো এই দেশের মাঝে একদিন সব ছিল, এখানে মাঝে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? এখন এটা আবারও একই জিনিস আমার বুঝাইতে হবে, কারণ তোমরা আমার মনে হয় অনেকে লেটে আসছো, তো আমি তোমাদের আবার বুঝাচ্ছি। এক দেশের মাঝে একদিন সব ছিল, যখন তুমি দেখবা যে ব্যাপ্তির পরিমাণের উপর এটা একদেশিক নাকি একদেশিক না, এই জিনিসটা ডিসাইড হয়। কীরকম? ধরো একটা দেশ, এটা একটা দেশ, ওকে, এটা যদি একটা দেশ হয়, একদেশিক মানের পুরোটা জুড়ে থাকবে, একদেশিক না হলে পুরোটা জুড়ে থাকবে না। আকাশে চাঁদ আছে, একটা লাইন ধরো, আকাশে চাঁদ আছে, কল্পনা করো আকাশ, তুমি আকাশের দিকে তাকাচ্ছ, আকাশের মধ্যে চাঁদ আছে, আকাশের পুরোটা জুড়ে কি চাঁদ?
পুরো আকাশ ভরে কি চাঁদ আছে? না কিন্তু ভাইয়া, পুরো আকাশের একটা ছোট্ট জায়গায় মনে হয় ওই সাইডে বা ওই সাইডে একটা ছোট্ট জায়গায় চাঁদ থাকে, তাই না? এরকম তো আকাশে যখন চাঁদ আছে, এটা আকাশের ছোট্ট একটা অংশ জুড়ে, এটা যদি আকাশের ছোট্ট একটা অংশ জুড়ে চাঁদ আছে, তো এটা একদেশিক না। একদেশিক কোনটা? পুরো একদেশিক মানে এক অর্থে বিলীন হয়ে যাওয়া। কখন বিলীন হতে পারবে? যখন 1:1 রেশিও হবে। কীরকম? পুকুরে পানি আছে, পুকুরের পুরোটা জুড়ে পানি আছে, যেখানে পানি ধরে পুকুর না, ঠিক আছে? তো পুকুরে যখন পানি আছে ওটার একদেশিক অর্থ। তো পুরাটা যখন নিয়ে বুঝাবে ওইটা হচ্ছে কি? ওটা হচ্ছে একদেশিক। আবার ধরো সমুদ্রে মাছ আছে, সমুদ্রের পুরাটা জুড়ে কি মাছ আছে? না, পুরাটা জুড়ে মাছ নাই, তার মানে ওটা একদেশিক হবে না। ধরো কেউ যদি বলে একদম প্রেমে ফানা ফানা হয়ে গেছে, অনেকে বলে যে প্রেমে ফানা হয়ে গেছি, বা আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছি, প্রেমিকার প্রেমে ফানা হয়ে গেছি, কেউ যদি ফানা হয়ে যেতে পারে, তার হৃদয়ের পুরোটা যদি কারোর জন্য ভালোবাসা থাকে, তাহলে সে বলতে পারবে যে একদেশিক, ওটা হলো এক্সট্রিম। ওটা যদি না হয় তাহলে ওটা এক্সট্রিম না, ঠিক আছে? তো একদেশিক জিনিসটা কি? মনে করো এই যে এই রুমটায় আমি ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, এই রুমের মধ্যে বাতাস আছে না? এই রুমের পুরোটা জুড়ে বাতাস আছে, তার মানে কি? এটা একদেশিক। কিন্তু মনে করো এই রুমে ক্যামেরাও আছে, তোমরা দেখতে পারতা না, আমি তো আর জিন ভূত দিয়ে ক্লাস করাই না। তো ক্যামেরা যেহেতু আছে, তার মানে ক্যামেরা কি পুরো রুম জুড়ে আছে? পুরো রুম জুড়ে যেহেতু নাই, তাহলে কি এটা একদেশিক না। তো এখানে এ দেশের মাঝে একদিন সব ছিল, এখানে কি দেশের একটা ছোট অংশ সব ছিল বোঝাচ্ছে? যে বাংলাদেশের মধ্যে খালি ঠাকুরগাঁও আর পাঞ্চগড়ে সব ছিল, বাকি কোথাও কিন্তু ছিল না। ব্যাপারটা এরকম না। এই দেশের মাঝে সব ছিল বলতে বোঝাচ্ছে এই যে দেশটা, বাংলাদেশটা বা যে কোনো দেশ যদি বোঝা থাকে, ওই দেশের মধ্যে প্রাচুর্য ছিল, অর্থাৎ দেশের মধ্যে একটা অংশ ছিল না, পুরোটা জুড়ে ছিল। তার মানে যেহেতু পুরোটা জুড়ে ছিল, তার মানে এটা হবে একদেশিক। এটা আসলে বুঝাইলাম, তোমাদের সঠিক অ্যান্সার দেওয়ার সুযোগটা দেওয়া হয়নি, কারণ এটা আসলে বোঝানোটা জরুরি। তোমার কাছে এই মনে করো একটা ছোটোখাটো এক্সামের মধ্যে তুমি একটা দুইটা সঠিক অ্যান্সার দেখাবা, তার থেকে অ্যাকচুয়ালি বোঝানোটা জরুরি। তুমি যদি বুঝতে পারো, তাহলে এটার থেকে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় তুমি মার্ক তুলতে পারবা। তো তারপরেরটাতে আমরা যাচ্ছি। তারপরেরটা হচ্ছে তোমার তরে এনেছি মালা গাথিয়া, অর্থাৎ তোমার জন্য মালা গেথে এনেছি, ঠিক আছে? তো তোমার তলে এসে মালা গাথিয়া, গাথিয়া বানান আবার মনে রেখো, কেউ আবার এগুলো ভুল করো না। তরে শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? তরে মানে তো জন্য, আমি একদম ঠাড়া মুখস্থ রাখি, তরে মানে জন্য হবে। তো এখানে কি জন্য দিচ্ছে? জন্য তো অপশনে নেই, এখন কি করবো? মাথায় হাত দেবো নাকি উপদশ-20 করবো? কি করবো? তোমার তরে এনেছি মালা গাথিয়া। আচ্ছা, তোমার মতো করে, তোমার মতো, এটা কি তোমার মতো? কমন সেন্স খাটা, তোমার মুখস্থ করার দরকার নেই। মধ্যে, তোমার মধ্যে কি মালা দিচ্ছি? কারো বডির ভিতরে যদি তুমি মালা ঢুকায় দাও, তাহলে কিন্তু সে মরে যাবে। এই ধরনের ট্রাই করো না, মানে জোর করে মালা গেঁথে দিবা কান দিয়ে বা মুখ দিয়ে, এই ধরনের ট্রাই করো না। নিমিত্ত, নিমিত্ত কখন? নিমিত্ত এটা হইতো যদি এটা জড় বস্তুর জন্য বলতো, নিমিত্তার্থ তখন হইতো, কিন্তু এটা অ্যাকচুয়ালি তোমার নিকট মালা গেঁথে আনছি বা তোমার কাছে মালা গেঁথে আনছি। তুমি যখন কাউকে বলবা যে তোমার জন্য, মানে তোমার তরে মানে কি? তোমার জন্য মালা গেঁথে আনছি, তোমার জন্য মালা, এটা অ্যাকচুয়ালি তরে মানে কিন্তু জন্যই। তো তোমার তরে মালা গেঁথে আনছি বা তোমার কাছে নিয়ে গেছে, এটা নিকট অর্থ, ঠিক আছে? তারপরেরটাতে যাই। হ্যাঁ, 5 খ। তো এত কিছু যখন অ্যান্সার দিচ্ছ, তোমাদের একটু টাইম দিচ্ছি, এটার অ্যান্সার দেবো। এটা রীতিমতো 10 মিনিটও হয় না, এটা বুঝাইছি। দংশন ক্ষত সেন বিহঙ্গ যুজে ভুজঙ্গ স্মরণ, এখানে স্বর্ণে শব্দটি কী অর্থ প্রকাশ করেছে? আমার নিজের দাঁত ভেঙে যায়, তোমরা মনে মনে পড়ো, দাঁত ভাঙার সম্ভাবনা কম। দংশন ক্ষত অর্থাৎ দংশনে ক্ষত বিক্ষত বা আহত। সেন, এটার মানে কি? এটা আল্লাহ ভালো জানে। বিহঙ্গ মানে পাখি, যুঝে মানে যুদ্ধ করে, ভুজঙ্গ মানে একটা প্রাণী যেটা অ্যাকচুয়ালি বেজি, শনে মানে সাথে। তার মানে কি? দংশন ক্ষত এই সাপ, ঠিক আছে? সরি, দংশন ক্ষত এই পাখি সাপের সাথে, ভুজঙ্গ মানে সাপ মেবি, যুদ্ধ করে। দংশ মানে যে আহত, আহত যে পাখি, সে সাপের সাথে কেন যুদ্ধ করে? জীবনের জন্য যুদ্ধ করে, রাইট? তো এখানে শনে শব্দটি কি অর্থে প্রকাশ করেছে বলো? হেতু, 4টা অপশন। বিরুদ্ধগামিতার সঙ্গে প্রতি হেতু। কোশ্চেনটা আমি লাস্টবার পড়তেছি। দংশন ক্ষত সেন বিহঙ্গ যুজে ভুজঙ্গ শনে, এখানে শনে শব্দটি কি অর্থ প্রকাশ করেছে? বিরুদ্ধগামিতার শনে সঙ্গে প্রতি হেতু। অ্যান্সারটা কি হবে? বিরুদ্ধগামিতা। একজন বলেছে কার তরে মালা গেঁথেছেন ভাইয়া? এটা তো ভাই জানি না, আমি তো কারো তরেই মালা গাঁথি নাই, মালা কেমনে গাঁথে এটাই জানি না। তো ইফতি বলতেছে বিরুদ্ধগামিতা। আচ্ছা হ্যাঁ, অ্যাকচুয়ালি বিরুদ্ধগামিতা, যে তার এগেনস্টে যুদ্ধ করতেছে, মানে যুঝে। এখানে কিন্তু শনে অ্যাকচুয়ালি অর্থটার সঙ্গে। আমি যদি বলবো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে এটা অ্যাকচুয়ালি লিজিট অ্যান্সারটা কী হবে, আমি বলবো সঙ্গে। কিন্তু এখানে বিরুদ্ধগামিতা কেন? কারণ যুঝে ওয়ার্ডটা আছে, তার বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধ আসলে এমন ভালো কোনো জিনিস না যে তার পাশে কোলে বসে বসে থাকবো বা কোলে বসে রোম্যান্স করবো, ওটা কিন্তু যুদ্ধ না। যুদ্ধ হচ্ছে তার বিরুদ্ধে যাওয়া। তো যেহেতু বিরুদ্ধে যাওয়া, বিরুদ্ধগামিতা। যদিও এখানে যুদ্ধবাদে যদি বলতো যে প্রেমে বা যুদ্ধের জায়গায় যদি বলতো যে খায়, গান গায়, যা কিছু বলতো বিরুদ্ধ, তাহলে বিরুদ্ধগামিতা নয় সঙ্গে হইতো। কিন্তু যেহেতু এখানে যুঝে একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ মিনিংয়ে দিতে হবে, উত্তর কি? ক, বিরুদ্ধগামিতা। তারপরটাতে যাচ্ছি। বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, এটা বোধহয় আলাওল এর একটা, অথবা কি জানি
ওই 16 শতকের কোনো একটা রাইটারের কবিতা চট্টগ্রামের। তো এখানে বিনে কি অর্থ প্রকাশ করছে? বিনে, এখানে বলো বিনে এখানে কি বোঝাচ্ছে? বিনে স্বদেশী ভাষা মেটিকাস, অর্থাৎ অর্থ বলে দিলে এটা তুমি অর্থই পেয়ে যাবা। দেখি কেউ বলতে পারে কিনা। বিনে স্বদেশী ভাষা মানে নিজের দেশের ভাষা, ওটা ছাড়া কি আশা মেটে? অর্থাৎ তুমি যখন কথা বলবা, যদি তোমার নিজের ভাষা না হয়, তুমি কি কথা বলে শান্তি পাও? ধরো আমি চাইলে ইংরেজিতে কথা বলতে পারি, আমি জাপানিজে কথা বলতে পারি, আমি কোরিয়ানে কথা বলতে পারি, আমি আরবিতে কথা বলতে পারি, বাট তোমার যে মাতৃভাষা ওটা থেকে তুমি কথা না বলো, তুমি যদি অন্য ভাষা ট্রাই করো, তুমি কি নিজের ভিতরে পূর্ণতা বা তৃপ্তি ফিল করবা? এই জিনিসটা বোঝানো হয়েছে। তো যেটা কোশ্চেন সেটা হচ্ছে বিনা স্বদেশী ভাষা মেটে কি আশা। এখানে বিনে কি অর্থ প্রকাশ করছে? বিনে কি আমরা জানি, বিনে এখানে একটা উপসর্গ, সরি অনুসর্গ। তো অনুসর্গটা কি অর্থ প্রকাশ করছে বলো? তোমাকে এখানে অনুসর্গ ডিটেক্ট করারও দরকার নেই, ওরা বলে দিচ্ছে এটা অনুসর্গ। এখন অনুসর্গের কি অর্থ দিবে? তোমাদের কিন্তু অনেক সময় কোশ্চেনের মধ্যে লিটারালি এটাই বলে দিবে যে এটার মধ্যে যে অনুসর্গ আছে, বাক্যস্থিত অনুসর্গ কোন অর্থ দিয়েছে, এরকম যখন কোশ্চেন করবো তখন কিন্তু আরো প্যারায় পড়ে যাবে। এখন আমরা আপাতত সহজ দিয়ে ট্রাই করতেছি, এখানে তোমার ডিটেক্ট করা লাগতেছে না যে কোনটা হচ্ছে অনুসর্গ, এখানে আমি বলে দিচ্ছি কোনটা অনুসর্গ। যখন অ্যাডমিশন দেওয়া তখন এমনও হতে পারে যে বলবে না কোনটা অনুসর্গ, তোমার প্রথমে ডিটেক্ট করতে হবে, বের করে নিতে হবে নিজ দায়িত্বে যে কোনটা অনুসর্গ, তারপরে বের করে নিয়ে তারপরে তোমার ট্রাই করতে হবে, যেটা আসলে প্যারার ব্যাপার। তো আপাতত আমরা অত দূর যাচ্ছি না, তোমরা বলো যে বিনেটা কি অর্থ দিছে? ব্যতিরেকে। আচ্ছা হ্যাঁ, অ্যান্সারটা রাইট, ব্যতিরেকে। অন্যগুলো আবশ্যিকতা দেয়ই নাই, সঙ্গে প্রয়োজন দিলেও দিতে পারতো, বাট বিনে শব্দটা হচ্ছে বিনে। তারপর একটাতে যাই, আছো তুমি প্রভু জগৎ মাঝারে। আচ্ছা, আছো তুমি প্রভু জগৎ মাঝারে মানে স্রষ্টা যে সে একই পুরো জগৎ জড়িয়ে আছে। তো মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে কিন্তু একটু আগেই বলছিলাম জিনিসটা। আচ্ছা, জগতের বাইরে আছে, অনেক ধর্মের কনসেপ্টে কিন্তু জগতের বাইরেই স্রষ্টা থাকে। জগৎ যেটা, জগৎ হচ্ছে এটা, মনে করো এটা হচ্ছে জগৎ, এখানে 7টা আসমান, এর বাইরে আরশ, এরকম একটা মিনিং দেয় কোনো ধর্মে। বাট এখানে যে কোশ্চেনটা করতেছে, কোশ্চেনটা সেটা হচ্ছে আচ্ছা তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কি অর্থ দিচ্ছে বলো? বাইরে না, মেবি না। ব্যাপ্তি মধ্যে, আরেকটা কি সঙ্গে। দেখি কেউ সঠিক অ্যান্সার দাও। একজন বলতো যা গরম অবস্থা শেষ, কি ক্লাস করবো? এক কাজ করো, তোমার এত কষ্ট করার দরকার নেই, এখানে এসি আছে, যেখানে তুমি ক্লাস নিচ্ছি এরকম এসি আসে, তুমি ক্লাসে এসে পড়ো, ক্লাসে এসে এখানে বসে ক্লাস করো, কোনো সমস্যা নেই, এখানে বসবা, এখানে বসে ক্লাস করবা, তোমার কেউ না করবে না, একদম ইনভাইটেড, দাও দিয়ে দিলাম। তো আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কি অর্থ ব্যবহৃত হয়েছে? বাইরে, ব্যাপ্তি, মধ্যে, সঙ্গে। দেখা যাক অ্যান্সারটা কি। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বাইরে, ব্যাপ্তি, মধ্যে, সঙ্গে। অ্যান্সারটা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু জুড়ে আছে একটা জিনিস, এখানে কিন্তু আছো তুমি প্রভু জগৎ মাঝের, এটাও কিন্তু একটা একদেশিক বাক্য, যে এখানে একদেশিক একটা ব্যাপার বলা হচ্ছে। জগৎ যেটা, জগৎ যদি এটা হয়, স্রষ্টা পুরাটা জুড়েই আছে, ঠিক আছে? স্রষ্টা কিন্তু জগতের একটা অংশ জুড়ে নেয়, জগৎ পুরোটা জুড়েই আছে, এরকম একটা জিনিস বোঝানো হচ্ছে। তো এখানে যেহেতু পুরোটা, তার ব্যাপ্তি বলতেছে, মধ্যে নাকি ব্যাপ্তি বলো তো? এখানে মাঝারে শব্দটার অর্থ কি অর্থে ব্যবহৃত হয়েছে? মাঝারে মানে এখানে জিনিসটা কি, অনেকে বলতে পারে ভাই আমি কিন্তু ব্যাপ্তি বুঝাইলাম এতক্ষণ, তার মানে অনেকে চালাকি করতে পারে যে অ্যান্সারটা ব্যাপ্তি। অ্যান্সারটা ব্যাপ্তি না, অ্যান্সার হচ্ছে মধ্যে। মাঝারে মানে কি, মধ্যে বোঝাচ্ছে যে হ্যাঁ, মাঝারে মানে কি অর্থে না, কি নির্দেশ করছে। মাঝারে শব্দটি যদি বলতো যে কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা না বলে যদি বলতো কি নির্দেশ করছে, তাহলে বলতাম স্রষ্টার ব্যাপ্তি নির্দেশ করছে, বা স্রষ্টা তো না, প্রভুর ব্যাপ্তি নির্দেশ করছে। কিন্তু এখানে ব্যাপ্তি কিন্তু নির্দেশ করছে না, কি অর্থে ব্যবহৃত হয়েছে। যেহেতু কোশ্চেনটা হচ্ছে কি অর্থে ব্যবহৃত হয়েছে, তাই এটা হবে মধ্যে, অ্যান্সার গ। তো তোমরা যখন কোশ্চেন পড়বা, তোমরা কোশ্চেনটা ভালো করে বুঝে দেখানো ট্রাই করবা। অনেকে বলে আমি তো ভাই স্লো পড়ি, স্লো পড়ে যাই, স্লো পড়াও দেওয়ার কথা না, একটু টাইম নিয়ে পড়বা অ্যান্ড বুঝার চেষ্টা করবা যে কোশ্চেনে অ্যান্সারটা আসলে কি চাইছে, আসলে কি চাইছে। তারপরে যাই লাস্ট কোশ্চেন, অনুসর্গের ব্যাপারে। সম্ভবত অনুসর্গ কি করে, খায় নাকি মাথায়? বিভক্তির কাজ করে, শব্দের অর্থ স্পষ্টতর করে, শব্দের অর্থের পরিবর্তন করে, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। কি করে বলো? কি করে? কি করে দেখা যাক, কি করে? কি করে? কে কি বলতে পারে দেখি। দশ নম্বর কোয়েশ্চেন, অনুসর্গ কি করে? বিভক্তির কাজ করে, শব্দের অর্থ স্পষ্টতর করে, শব্দের অর্থের পরিবর্তন করে, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। দেখা যাক কে রাইট অ্যান্সার দিতে পারে। তো অনুসর্গ কি করে? বিভক্তির কাজ করে। দেখা যাক। বিভক্তি বলছিলেন, বিভক্তির কাজ আসলে কেউ করতে পারে না, এই কারণে বিভক্তি এত ইম্পর্টেন্ট কেন?
মনে করবা যে যে যত বেশি ইম্পর্টেন্ট তার কাজ আরও কাউকে দিয়ে করা দেওয়া যায় না বলেই সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। উদাহরণটা দিই, মনে করো একটা কথা আছে যে একটা মানুষকে যখন বেতন দেওয়া হয়, মানে এটা এই জন্য দেওয়া হয় না যে তুমি আসলে কতটা ইম্পর্টেন্ট। মনে করো সমাজে ডাক্তারদের অনেক বেতন, অনেকে বলতে পারে ডাক্তার ইম্পর্টেন্ট তাই ডাক্তারদের এত বেতন, আর্মিরা অনেক ইম্পর্টেন্ট তাই আর্মিদের এত বেতন। বাট ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি যত তোমাকে রিপ্লেস করা যত হার্ড, তোমার বেতন তত বেশি, এরকম, ঠিক আছে? তোমাকে যদি রিপ্লেস করা খুব ইজি হয় তাহলে তোমার বেতন কম। তো এইরকমই এটা ব্যাকরণের ক্ষেত্রে কাজ করবে। বিভক্তি অনেক ইম্পর্টেন্ট বাংলা ভাষায়। কেন? কারণ বিভক্তির কাজ আর কেউ করতে পারে না এত ব্যাপকভাবে এবং এত স্পষ্টভাবে এবং এত কম এফোর্টে। বিভক্তির কাজ আর কেউ করতে পারে না বলেই বিভক্তির হচ্ছে কোনো কী বলবো, কোনো তুলনা হয় না। সে আমাদের কী বলবো, তুলনাহীন এক সম্রাট বাংলা ভাষায়। তো বিভক্তির কাজ আসলে কেউ করতে পারে না বাদ। শব্দের অর্থ স্পষ্টতর করে, উইচ ইজ ট্রু, বা ট্রু হলে তো হবে না, আমাদের স্পেসিফাইড অ্যাকুরেট অ্যান্সার লাগবে। ওকে, শব্দের অর্থের পরিবর্তন করে। অর্থের পরিবর্তন আসলে ভাই সবাই করে, সেটা উপসর্গ করে অনুসর্গ করে সবাই করে। অ্যান্সার এখন নিতে পারতেছি না। বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, এটা কে করে না? এটা কে করে না? এটাকে বলো, কে করে না? সবাই করে। তাহলে এটার অ্যান্সার কী হবে? অনুসর্গ আসলে কী করে? শব্দের পরে বসে আমরা জানি শব্দের অর্থ স্পষ্টতর করে নাকি শব্দের অর্থ পরিবর্তন করে। ব্যাপক অর্থে দুইটা সেম। বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, 1 মিনিট, অর্থ প্রকাশ সাহায্য করে, বিশ্লেষণ করে অ্যান্সার করবা। সাহায্য করে মানে কি? সাহায্য করে মানে ওরা ছাড়াও কাজটা হয়। মনে করো ব্যাপারটা কি, মনে করো আমি বললাম যে দোস্ত তুই ব্যাগটা ধর, আমার একটা ফ্রেন্ডকে বললাম এই তুই ব্যাগটা আমার ধর, আমি আসতেছি, সাহায্য করতেছে, আমি কিন্তু ব্যাগটা ওরা ছাড়াও পারতাম। তো সাহায্য করে, তার মানে এটা একদম অনুসর্গ। কিন্তু যেসব লাইনে দেখা যায় ওসব লাইনে কিন্তু অনুসর্গের কোনো গতি নেই, অনুসর্গ ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। যেহেতু তোমার অনুসর্গ ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই, তার মানে সাহায্য দিয়ে হচ্ছে, এটা সাহায্য না। সাহায্য হচ্ছে ওরা ছাড়াও হয়তো টিকা যেতে এখানে এইসব ক্ষেত্রে, কিন্তু সাহায্য এখানে হবে না। উত্তরটা কি স্পষ্টতর করা হবে, মানে ওটা ছাড়া কি অস্পষ্ট? ওটা ছাড়া স্পষ্ট করে না। দেখো শব্দের অর্থ স্পষ্ট করো কি না, এখানে অ্যাকচুয়ালি 3টাই রাইট অ্যান্সার। কোনটা রাইট অ্যান্সার হবে তুমি তোমার ব্যাপার। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এটা খুব স্পেসিফাইড হতে হবে। তো এটার অ্যান্সারটা কি? অ্যান্সারটা আমি নিচ্ছি হচ্ছে শব্দের অর্থ স্পষ্টতর করে। কারণ মনে করো অনেক ক্ষেত্রে অনুসর্গ ছাড়া তোমার কোনো যাওয়ার গতি নেই। তো স্পষ্টতর করে, এখানে স্পষ্টতর হবে না, স্পষ্ট হবে অ্যাকচুয়ালি, স্পষ্টতর হবে না বোধহয়, স্পষ্ট করে। অর্থাৎ এটা ছাড়া তুমি আসলে স্পষ্ট অর্থই পাবা না। তুমি যদি কোশ্চেন করো যে কেন ভাইয়া অনুসর্গ ছাড়া আমি অন্য কারোর সাথে সংসার করতে পারবো না, না পারবা না, কেন পারবা না? কারণ তোমার যদি হয় লাইনটা এরকম যে আমি তোমার সাথে ভাত খাবো, লিখবো না আমি তোমার সাথে ভাত খাবো, সাথে ভাত দিয়ে দাও, আমি তোমার ভাত খাবো, এটাই হয়তো অর্থ মিলতেছে, বাট তোমার সাথে খাবো এখানে কিন্তু লাইনটা অ্যাকচুয়ালি তোমারও তো বাক্য হয়ে যাচ্ছে, বাট অর্থ কিন্তু সেম থাকে না। অর্থ সেম রাখতে হলে তোমার অনুসর্গ ছাড়া যাওয়ার কোনো গতি নাই। এটা বিভক্তির মতোই, মানে ইরিপ্লেসেবল, ঠিক আছে? অনুসর্গ বিভক্তি বাংলা ভাষায় ব্যাকরণে এগুলোর দাম অনেক বেশি। তো উত্তরটা কী হবে? শব্দের অর্থ স্পষ্টতর করে। ও না, সরি সরি সরি, বাক্যের 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 আমি মনে করছিলাম বাক্যের হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি। সরি ভাই, আমিও মানুষ, আমার প্রচুর ভুল হয়, ভুল ধরা দিও, পারলে স্টুডিওতে এসে মেরে যাও। তারপরেরটাতে যাই, মানে আমি খেয়াল করিনি যেখানে বাক্য ছিল, সরি এখানে শব্দ ছিল, এটা বাক্যের হলে স্পষ্টতর করা হতো, বাট এর অ্যাকচুয়ালি অ্যান্সার ডি। তার মানে 10 অ্যান্সার ডি। আচ্ছা, এটা নিয়ে কমেন্ট সেকশনে মারামারি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ তেমন কোনো মারামারি হয় নাই, বেঁচে গেছি। তো তারপরের টপিকটাতে আমরা শুরু করি। তোমরা আবার নতুন টপিক শুরু করতেছি, তোমরা আবার এসে যাও, তোমাদেরকে 1-1.5 মিনিট টাইম দিচ্ছি, আসতে থাকো। ঠিক আছে, আসতে থাকো, কারণ নেক্সট টপিকটা হচ্ছে সম্ভবত বাক্যতত্ত্ব। আসলে বাক্যতত্ত্ব একটা বিশাল বড় জিনিস, মানে বাংলা ভাষার যে তোমাদের কি বলো, বাংলা ভাষার যেটা হচ্ছে তোমার পুরো ব্যাকরণটা 4 থেকে 5 ভাগে ভাগ করে, কেউ কেউ 6 ভাগেও ভাগ করে। তো বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, তারপর অর্থতত্ত্ব, এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে প্রত্যেকটা স্তম্ভ, মনে করো ওই যে আছে না ইসলামের 5 স্তম্ভ বা রাষ্ট্রের 4 মূলনীতি, তো এরকম 4টা গুরুত্বপূর্ণ জিনিস, তো 4টা ভাগে ভাগ করে ফেলে। তো বাক্যতত্ত্ব কেউ যদি বলে 1 ক্লাসে পড়াবে, ক্লাসটা যদি 8 ঘন্টার নিচে হয়, তার মানে সে ভণ্ড। তার মানে সে কি ভণ্ড? তো 8 ঘন্টার ক্লাস তো আমি তোমার নিবো না, পালায় যাবে না, তোমরা 8 ঘন্টার ক্লাস নিবো না। বাক্যতত্ত্বের একটা খুব ছোট একটা পার্ট, বাক্য প্রকরণটা বুঝাবো আজকে। তো শুরু করা যাক। মানে আমি খেয়ে নিলাম, তোমরাও খেয়ে নাও। তো শুরু করতেছি। এরপরটা কি? অনুসর্গ আমাদের শেষ, এখন বাক্যতত্ত্ব। আচ্ছা, বাক্য প্রকরণ, সরি। তো লাইনটা আমরা একবার পড়ি, তুমি একবার পড়ে নাও দেখি। যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। আমি জানতে চাইলাম বাক্য প্রকরণ, আমার ধরা দিল বাক্য, কি দিন আসলো। বাট আসলে কি কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলো? যে কোনো পদ সমষ্টি বাক্য নয়, বরং অন্যয় থাকা আবশ্যক। ভাষার বিচারে বাক্যের নিম্নলিখিত 3টি গুণ থাকা চাই, যেমন, আচ্ছা হোয়াট এভার, বাক্য প্রকরণের জিনিস যেগুলো, সেটা হচ্ছে আমরা আজকে এইগুলোই আসলে শিখব।
এখানে একটা জিনিস, অন্যয় কি জিনিস ভাইয়া? অন্যয় তোমাদের ক্লাসের কোনো বন্ধুর নাম নাকি? তা কিন্তু না। অন্যয় মানে কি? অন্যয় মানে সম্পর্ক। আবার তোমাদের প্রেমের সম্পর্ক না, অন্যয় মানে সম্পর্ক। এরকম মনে করো বাক্যের একটা যে সাবজেক্ট আছে তার সাথে যে অবজেক্ট আছে বা উদ্দেশ্যের সাথে বিধেয় আছে, বা মনে করো ক্রিয়ার সাথে অন্য কেউ আছে, ওই যে সম্পর্কটা সেটা হচ্ছে অন্যয়। কীরকম? ব্যাকরণের, বাংলা ব্যাকরণের পুরোটাই অন্যয়ের খেলা। কীরকম? আমি তোমার একটা উদাহরণ যদি দিতে চাই, মনে করো শাক দিয়ে মাছ ঢাকা, একটা ছোট বাগধারা, বাট বাগধারাটা বাক্য হিসেবে দিচ্ছি। শাক দিয়ে মাছ ঢাকা, ঠিক আছে? তো শাক দিয়ে মাছ ঢাকা, এখানে শাক মাছ ঢাকায় এরকম যদি বলি, দিয়ে এটা বাদ দিই তাহলে কি হবে? হবে না। শাক দিয়ে মাছ ঢাকা, এখানে যে লাইনটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে, যে অর্থটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, শাক সাহায্যে মাছ ঢাকা, মানে শাক দিয়ে মাছ ঢাকা। শাকটা একটা ইউটিলিটি, যেটা সাহায্যে আমি মাছটাকে ঢেকে ফেলি। তো শাক দিয়ে যে মাছ ঢাকার কথাটা বলা হচ্ছে, এখানে দিয়ে যে জিনিসটা, এটা শাক এবং মাছের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। কি সম্পর্ক? এটা অর্থবোধক সম্পর্ক, যে শাক দিয়ে আমি মাছ ঢাকতে পারি। তো এই যে অর্থবোধক একটা সম্পর্ক ক্রিয়েট করলো, বা শাকের সাথে মাছের যে কানেকশনটা, যে ঢেকে ফেলা, এই জিনিসটা যে আমি বুঝতে পারলাম, এটাই হচ্ছে কি? অন্যয়। এটা হচ্ছে এদের সম্পর্ক, এটাকে ব্যাকরণের ভাষায় আমি বলবো অন্যয়। তো যে অন্যয় বানানটা তোমরা একবার ভালো করে দেখে নাও, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে আবার অন্যয় লিখতে পারো, বা অন্যয় হচ্ছে ওই অন্য তারপরে অন্তস্থীয় দিয়ে দিতে পারো, এগুলো করা যাবে না। তো তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা বাক্যের সংজ্ঞাটা এখান থেকে জানলাম, এবং আরও একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে বাক্যের যে সমষ্টি, এখানে অন্যটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো খুব ইম্পর্টেন্ট। সম্পর্ক ছাড়া বাক্যে টিকা যায় না, দুনিয়াতে টিকা যায় কিনা জানি না, বাক্যে টিকা যায় না। তো তারপরটাতে আমরা যাচ্ছি, 3টা গুণ ইম্পর্টেন্ট: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আসক্তি বানানটা দেখো, ইট ইজ নট আসক্তি, এটা আসক্তি। আসক্তি, তয় ই, আসক্তি, আসক্তি না, ঠিক আছে? এটা নেশা না। যোগ্যতাই, এটা নর্মাল। কিন্তু অন্য যেটা আছে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। এই যে আকাঙ্ক্ষা বানানটা ভালো করে দেখো, ক্ষিয়, এটা কিন্তু খ না। আকাঙ্ক্ষা বানান তোমরা প্রচুর ভুল করো, দিয়ে ক্ষিয় হবে, খ হবে না। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই 3টা হচ্ছে বাংলা ভাষায় বাক্যের গুণ। কয়টা বাংলা ভাষায় বাক্যের গুণ? কয়টা? 3টা। তো কি কি? আকাঙ্ক্ষা, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। আচ্ছা, ধরো আমি একটা বাক্য বললাম, আমি ভাত। মনে হচ্ছে আমি ভাত, আমাকে দেখি একটা বিশাল বড় ভাত লাগে না কিন্তু। বা মনে করো অন্য একটা, আমি সেখানে গিয়ে, এটাই বাক্য। মনে হচ্ছে এটা বাক্য। তোমার মনে হচ্ছে না যে অসম্পূর্ণ? মনে হচ্ছে না যে লাস্টে কিছু করে দিই? যখন আমি ক্লাস 6 না 7 পড়তাম, তখন একটা জিনিস ছিল, আমার মনে আছে, আমি একদিন ক্লাসে বই আনি নাই। তো ক্লাসে যে ওই দিন বই আনি নাই, তো যে কাজটা হয়েছে সেটা হচ্ছে, কি হইলে কতক্ষণ লাগবে? 10 মিনিট হবে না। তো যাই হয়েছে কি, দেখা গেছে যে ওই যে আমি ক্লাস 6 ক্লাস করতেছি, বই আনি নাই ক্লাসের মধ্যে। তো বই যে আনি নাই, ঘটনা যেটা হয়েছে সেটা হয়েছে, আমি তো প্রত্যেকটা লাইন, মনে করো বাংলাদেশের জিডিপি প্রতি বছর বৃদ্ধি, আমি লাস্টে বলছি পাচ্ছে। তারপরে মনে করো বাংলাদেশের উন্নতি প্রতি বছর সবার কাছে, আমি বলতেছি লক্ষণীয়। তো ওই যে লাস্টের লাইনটা অ্যাড করে দিচ্ছি, মানে স্যার রিডিং পড়তেছে, আমি বসে এদিক দিয়ে বলে যাচ্ছি, স্যার হাসতেছে। তো এই যে এরকম একটা সিন, তো আমি লাস্টটা বলে দিতে পারতেছি কেন? কারণ আমি জানি যে এটা বাংলাদেশের উন্নতি বছর। এখানে যদি থেমে যায় তারপরে কি হবে? বছর কিছু বলতে হবে তো, বছর বৃদ্ধি পাচ্ছে বা লক্ষণীয় কিছু একটা বলা লাগবে, তোমার বাক্য শেষ করতে হবে। এই যে তোমাকে যদি বলে আমি তোমাকে, তারপরে যে তোমরা ভালোবাসি অ্যাড করে দাও, ওই জিনিসটা যে আসে, ওইটাই হচ্ছে গিয়ে কি? আকাঙ্ক্ষা। যে আমার এক পদ শেষ হয়ে গেল। পদ কি? বাক্যে থাকা, বাংলা ভাষার বাক্যে থাকা প্রতিটা শব্দই পদ। অনেকে বলতে পারে না ভাইয়া, যে কয়টা শব্দ ওই কয়টা পদ না, যে বলবে ওরা মেরে দিবা একটা থাপ্পড় আমার পক্ষ থেকে। তো বাক্যে যে কয়টা, বাক্যে যখনই কোনো ওয়ার্ড ইউজ হয়, ওটা একটা পদ। অনেকে বলতে পারে না ভাইয়া, পদ তো 5 প্রকার, ওই 5 প্রকার পদের মধ্যে না ফালাইতে পারলে হচ্ছে না। বাট না, পদ 2 প্রকার, সব্যয়, অব্যয়। অব্যয়ের কয়েকটা ভাগ আছে বা ভাগ নাই, কিন্তু সব্যয়ের অনেকগুলো ভাগ আছে। তো এই সব কোশ্চেনের মধ্যে তুমি যখন দেখবে যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পদ অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। এখানে প্রত্যেকটা জিনিস পদ, প্রতি একটা জিনিস এখানে পদ। এটা একটা পদ, 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 প্রতিটা জিনিস একটা পদ। তো বাক্যের অর্থ পরিষ্কার বোঝার জন্য যা কিছু আছে প্রত্যেকটাই কি? পদ।
তো অন্য পদ যখন একটা জিনিস, এই যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার, তারপরে আমি সব কেটে দিলাম, মনে করো সব ধূপ করে গায়েব করে দিলাম, মনে করো জাস্ট মনে করো জাস্ট এটুকুই আছে, বাক্যের অর্থ পরিষ্কার বোঝার, শেষ, এরপরে কিছু নাই। তোমার এইটুকুই আছে, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার, তারপরে কিচ্ছু নাই, তাহলে জিনিসটা কী হবে? তুমি তো বলবা যে না ভাই এর লাইনটা তো কমপ্লিট না, মনে হয় নেট স্লো করতেছে, এরকম কিছু বলবা। ব্যাপারটা হচ্ছে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ পর অন্য তোমার পদ শোনার ইচ্ছা হবে, তোমার মনে হবে এটা কমপ্লিট করে দিই। তো ওই শূন্যতা, তোমার যে অ্যাসিস্ট্যান্ট করার একটা প্রবৃত্তি যে আমি লাইনটা পুরো করে দিব, ওইটাই আশঙ্কা, যে সোজা বাংলায় অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করার যে আর্জটা তুমি ফিল করো, সেটা কি আকাঙ্ক্ষা। তারপরেরটাতে আমরা যাই। ও আচ্ছা, আসক্তি, আবারও বলতেছি, আসক্তি না, আই রিপিট, আসক্তি না, এটা আসক্তি। আসক্তি কি? মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি, এটা হচ্ছে আসক্তির সংজ্ঞা। বাক্যের শৃঙ্খলা রক্ষার জন্য বা অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি। সোজা বাংলা ভাই এত কিছু মাথায় যদি নাও ঢুকে, জাস্ট মাথায় রিঅ্যারেঞ্জ, ঠিক আছে? আবারও বলতেছি রিঅ্যারেঞ্জ। কীরকম? মনে করো ডগ তো ডগ দ্য স্লোলি রানস, বা ধরো এটা আর উল্টা করে দিলাম, মনে করো হ্যাঁ, তো দ্য ডগ হ্যাস্টিলি রানস, হ্যাস্টিলি মানে কিন্তু দ্রুত, স্লোলি ঠিক উল্টাটা দিছি আর কি, ডগ দ্য স্লো হ্যাস্টিলি রানস। এখানে তুমি যখন ক্লাস 2-3-তে পড়তো তখন কী হতো, তখন এরকম কয়েকটা ওয়ার্ড যা থাকতো তুমি করতা ধূপধাপ মিলাই দিতা, পাজলের মতো মিলাই দিতা, পাজল মিলাই ওয়ার্ড পাজল খেলতা, ব্রেনের মধ্যে ওয়ার্ড পাজল মিলাই দিতা, মিলাই দিয়ে কী হতো, মিলাই দিয়ে তোমার যে কাজটা হতো তুমি এটারে গুছায় ফেলতা ঠিকভাবে। তো ওই যে রিঅ্যারেঞ্জ করার যে ব্যাপারটা, যে ভুলভাল নাই, রাইট একটা অর্ডার আমি ফরম্যাট করতেছি, যে এই শব্দ একটা এই বাক্যের মিনিং দিতে হইলে এটার পর এটা আসবে। খাই আমি ভাত না, আমি ভাত খাই, বা সে যায় সেখানে না, আমি সেখানে যাই, এরকম যে বাক্যগুলো, এইভাবে যে একটা গুছায় নেওয়ার যে ব্যাপারটা, সেই গুছায় নেওয়াটাই কি আসক্তি। বুঝতে পারছো? একটা কি, একটা হচ্ছে বাক্যের বাক্যটা কমপ্লিট করা, আর একটা হচ্ছে বাক্যের অ্যারেঞ্জ বা ফরমেশন ঠিক রাখা, রাইট? তাহলে আমাদের দুইটা ইজিলি হয়ে গেল। এত সহজ, মানে টপিক বাংলায় আসলে কম আছে। তারপরেরটা ধরি, লাস্টেরটা কি, যোগ্যতা। এটা একটু বড়। যোগ্যতা বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং তার ভাবগত মেলবন্ধনের, আচ্ছা মিল কখনের, এটা আসলে মিলবন্ধনের হবে, মেলবন্ধনের, মিল কখনের বলে কোনো ওয়ার্ড নাই, মেলবন্ধনের, আমি লিখে দিচ্ছি মেল বন্ধনের মেলবন্ধনের নামই যোগ্যতা। তবে শব্দের যোগ্যতার সাথে নিম্নলিখিত বিষয়গুলো জড়িত থাকে, ওটা যে থাকে ওটা পরে বলতেছি, বাট যোগ্যতা কি, শব্দের মিনিং দিতে হবে ভাই। মানে তুমি মনে করো তোমার কি করতে হবে, একটা বাক্য যখন লেখা শুরু করবা তুমি, বাক্যটা তুমি কমপ্লিট করছো, বাক্যটা তোমার কমপ্লিট আছে, ওকে, কমপ্লিট যখন আছে তাইলে একটা হয়ে গেল। এখন বাক্যের শব্দগুলো রাইট অর্ডার আছে কিনা, রাইট ফরমেশন আছে কিনা, রিঅ্যারেঞ্জ না অ্যারেঞ্জড আছে কিনা, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আসক্তি। লাস্টেরটা কি, যোগ্যতা, যে হ্যাঁ আমার বাক্যটা কমপ্লিট, লাস্টেরটা ফুল স্টপ আছে অ্যান্ড ওয়ার্ডগুলো রাইট অর্ডারে সাজানো আছে, ঠিক আছে, কিন্তু এটা কি মিনিং দেয়, এটা কি অরিজিনালটা মিনিং দেয়, ওটা যদি দিতে না পারে তাহলে ভাই বাক্যটা হচ্ছে না। মানে একদম বেসিক জিনিস, উদাহরণ দিই, রীতিসিদ্ধ অর্থবাচকতা প্রকৃতি। তো এটা কীরকম, মনে করো প্রকৃতি প্রত্যয়ের যে একটা যথাযথ ব্যবহার, ওটা তোমার করতে হবে। প্রকৃতি প্রত্যয়ের যথাযথ ব্যবহার ছাড়া তুমি অ্যাকচুয়ালি কোনোদিনই একটা সঠিক বাক্য ফরমেশন করাইতে পারবে না। যদি এটা উপসর্গ দিয়ে বলি, কারণ প্রকৃতি প্রত্যয়ের ক্লাস আমি তোমাদের নেই নাই, যদি তোমাদের এখন প্রকৃতি প্রত্যয় বুঝে যেতে যাই তোমাদের মাথা আউলায় যাবে, তো আমি আউলাতে চাই না এখন, কারণ আরও একটা টপিক আমার পড়াইতে হবে। তো যখন তোমাকে বলি যে ধরো উপসর্গের ব্যাপারটা একটু আগে দেখছো, যে অনুসর্গ যদি আমি না দিই তাহলে বাক্যটা ধ্বংস হয়ে যেতে পারে বা অর্থহীন আসতে পারে। ধ্বংস কী হবে, তৈরি হইতে না পারে, তৈরি তো হয় না। তো এখানে হচ্ছে বাক্যের যে প্রকৃতি প্রত্যয়, এটা যথাযথ ব্যবহার করে তোমার অর্থটা ঠিক রাখতে হবে, ওকে। তো ওইটা কি, ওই জিনিসটাই হচ্ছে গিয়ে
যে স্মৃতিসিদ্ধ অর্থবাচকতা প্রকৃতি, এটার অন্য উদাহরণগুলো পরপর দেখবা। দুর্বোধ্যতা, অপ্রচলিত দুর্বোধ্য শব্দের ব্যবহার করলে বাক্যের কি যোগ্যতা নষ্ট হয়। আচ্ছা, যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করলে, তো প্রপঞ্চটা কি? প্রপঞ্চ অ্যাকচুয়ালি মিথ্যা বলা বা ডিফ্রডারি বা ডিফল্টারি যে কাজটা, ওটা কীরকম? ধরো এই যে এখন মনে হয় ইফতি এই কথাটা বলবে, দেখি যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এই ধরনের লাইন সে বলতে পারে, যেহেতু সে খালি এক্স নিয়ে কথা বলতেছে, যে এক্সট্রা একে অপরকে প্রপঞ্চ করে। প্রপঞ্চ মানে কি? ছল চাতুরি বা মিথ্যা বলা বা প্রতারণা করা, এরকম একটা মিনিং দিতে পারে, ঠিক আছে? তো তুমি আমার সঙ্গে কি করেছো? প্রপঞ্চ করেছো। এই জিনিসটা আসলে বোঝায়, তোমার মনে হতে পারে যে প্রপঞ্চ ওয়ার্ড তো জীবনে শুনি নাই ভাই, আমার 7 প্রজন্মে শুনি নাই, আমার 7 পূর্বপুরুষে শুনি নাই, এটা কী ওয়ার্ড বললেন ভাই? তুমি শুনো নাই, কারণ এটা সংস্কৃত শব্দ, এবং বাংলা ভাষা এবং বাংলা যে ভাষা থেকে আসছে মাগধী প্রাকৃত, সেটা এবং সংস্কৃত যখন এক ছিল অলমোস্ট, অর্থাৎ আজকে থেকে প্রায় 2,500 বছর আগে, ওই সময় এটা বাংলা ভাষায় ব্যবহার হইতো। এখন এটা ইউজ হয় না, যেহেতু ইউজ হয় না সেহেতু এটা আসতেছে না, ঠিক আছে? তো প্রপঞ্চ তো মানে তুমি বুঝবে না, তোমার কেন, তোমার আগের 200 বছর আগে বাঙালিও বোঝার টাফ। তো যেহেতু এটা বোঝার টাফ, সেহেতু প্রপঞ্চ ওয়ার্ডটা না দেওয়া ভালো। তুমি আমার সাথে ছলনা করেছো, তুমি আমার সাথে প্রতারণা করেছো, এই ওয়ার্ডগুলো দিলে এগুলো রাইট হয়, ঠিক আছে? দুর্বোধ্য ওয়ার্ড দেওয়া যায় না বাংলা ভাষায়, অনেক ভাষায় দিতে পারো, আর বাংলা ভাষায় দেওয়াটা রাইট না। তো এটা যে কাজটা যদি করো, তুমি যদি বলো তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, বা আরও একটা উদাহরণ যদি দেই, যে তুমি আমার সাথে কি বলা চলে, লাইনটা একটা লাইন ঘুরতেছে আমার মাথায়, মানে পেটে আসতেছে, মুখে আসতেছে না, এটা তো বুঝো তোমরা। ধরো তুমি আমার মানে যে কোনো একটা সংস্কৃত ওয়ার্ড দিয়ে, মানে যে কোনো একটা বাক্যের মধ্যে একটা সংস্কৃত ওয়ার্ড ঢুকায় দাও। যেমন প্রার্থনা তো আমরা ইউজ করি, ধরো কি দেওয়া যায়? তুমি আমার সাথে, হ্যাঁ, তুমি আমার সাথে যুঝং করেছো। যুঝং জিনিসটা কি? এখন তোমার মাথা ঘুরে যাবে, যুঝং কি ভাইয়া? একদম মহাভারতের যে হচ্ছে, মানে কি বলবো, একদম মহাভারতের যে লাইনগুলা, সেখান থেকে যদি হলো, সেখানে যুঝং মানে যুদ্ধ শুরু হওয়া বা যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া, তো যুঝং। এখন ওইটা হয়তো হইতে পারে যে তোমার সংস্কৃত, এবং ওটা এককালে হয়তো বাংলা ইউজ হয়েছে, বাট ওটা কি তুমি ইউজ করতে পারবা না। কারণ আমার মাথায় আসলে এটা ঘুরতেছিল, কারণ আমি সংস্কৃতের শ্লোক থেকে মুখস্থ করা মানে মনে করা ট্রাই করছি। তো কোন শ্লোকের মধ্যে আছে যুঝং জিনিসটা, তো যেহেতু এরকম একটা জিনিস আছে যুঝং, তো ওটার মানে কি যুদ্ধ শুরু করা বা যুদ্ধ ইনিশিয়েট করা, এরকম একটা অর্থ যে শব্দটা দিচ্ছে, সেই শব্দটা হয়তো এককালে বাংলা শব্দই ছিল, বাট তুমি এটার মানেই জানো না, তাহলে এটা দিয়ে লাভ কি? তাহলে তোমার অর্থ, ভাষার মূল কাজটা কি তুমি বলো? ভাষার মূল কাজ হচ্ছে অর্থের দ্যোতনা দেওয়া, কমিউনিকেট করা। তুমি এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, দুইটা মানুষের মধ্যে একজন আরেকজনকে কমিউনিকেট করবে, এটা হচ্ছে ভাষার মূল লক্ষ্য। তুমি যখন ভাষাটারে এভাবে কঠিন করে ফেলবা, তুমি যখন তোমার মূল লক্ষ্য যে এটা একটার সাথে আরেকটা কমিউনিকেট করা, একজনের সাথে আরেকজনের ভাবের আদান প্রদান করা, ওইটাই যখন তোমার পূরণ হবে না, ওইটাই যখন তুমি কঠিন করে ফেলবা, তাহলে ওই ভাষা দিয়ে আমার লাভটা কী ভাই? তো ওই মানে বিশ্বাসটা যে আমার লাভটা কী ভাই, আমার তো ভাষাটা সহজ করতে হবে, ওই চেতনা থেকেই এই যে জিনিসটা দুর্বোধ্যতার পয়েন্টে আনা হয়েছে, যে দুর্বোধ্যতা হইলে আসলে বাক্যের যে যোগ্যতা এটা পূরণ হয় না, বা বাক্যের মূল যোগ্যতাটা কি, যে আমার মূল বাক্যের রিকোয়ারমেন্টটা কি, যে আমি অন্যের সাথে কমিউনিকেট করবো, ওই জিনিস আসলে হয়ে ওঠে না। তো এই কারণে দুর্বোধ্যতার পয়েন্ট আসছে। তারপরে যাই, উপমার ভুল প্রয়োগ। আচ্ছা, তো ঠিকভাবে উপমা বা অলঙ্কার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে। যেমন আমার হৃদয়ে মন্দিরে আশার বীজ উত্ত হলো, উত্ত না, এটা হবে উপ্ত, দিস ইজ নট কারেক্ট, এটা হবে উপ্ত। উপ্ত লাইন শব্দটা ভালো করে দেখো, উপ্ত, উপ্ত হবে এটা, ওকে, পয়ত উপ্ত হবে। তো এখানে একটা জিনিস শুনতে খুব মজা লাগতে পারে, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, খুব আবেগ রাখতে পারে, বাট হৃদয় মন্দিরে, আচ্ছা তুমি লজিক্যালি চিন্তা করো, মন্দিরে কি তুমি বীজ বপন করো, বা মসজিদের মাটি খুঁড়ে তারপর ওখানে বীজ রাখো না, কিন্তু কি করো, বীজ কোথায় বপন করা হয়? বীজ বপন করা হয় খেতে বা জমিতে। তাহলে এটা কিন্তু লজিক্যালি রাইট না, রাইট? লজিক্যালি যদি রাইট না হয়, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে হৃদয় ক্ষেত্রে ব্যবহার করতে হবে, হৃদয় ক্ষেত্রে, এখানে বলতেছে হৃদয় ক্ষেত্রে, বা হৃদয় ক্ষেতে আমি আশার বীজ বপন করি, বা মনে করো আমার হৃদয় মন্দিরে এটা দেওয়াটা খুব উপমাগত বা খুব সুন্দর শোনায়, কাব্যিক শোনায়, কিন্তু অর্থটা হয় না। যদিও কাব্য অ্যাকচুয়ালি ব্যাকরণগত নিয়ম মানে না, কাব্যই বরং ব্যাকরণ তৈরি করে। তো সেই সব ক্ষেত্রে হয়তো আমরা অ্যাকচুয়াল কবিদের ক্ষেত্রে এটা এড়া যাবো, বাট আমরা এটা ইউজ করতে পারবো না দৈনন্দিন জীবনে। তো এখানে এই জিনিসটা ভুল, এটা ব্যাকরণগতভাবে কি রং, এইটা রাইট, এইটা রং, এটা রাইট। আমার আশার বীজ উপ্ত হলো না, আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।
বা বলতে পারো তুমি তুমি চাইলে মন্দিরটাই ইউজ করবা, তুমি ঘাটতারা মন্দিরটাই ইউজ করবা, তাহলে কি হবে, আমার হৃদয় মন্দিরে আসার যজ্ঞ শুরু হলো। মন্দিরে তো যজ্ঞ করে, রাইট? তারপরটাতে আমি যাই, বাহুল্য দোষ, প্রয়োজনের অতিরিক্ত, মানে যেটা হচ্ছে রিডান্ডেন্সি, বা ইংলিশে বলে রিডান্ডেন্সি, যে বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি করবা না কখনো। তো ঘটে অতিরিক্ত শব্দ ব্যবহারের ফলে দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে ফেলে। যেমন দেশের সব আলেমগণই আমাদের সমর্থন দান করেন। লাইনটা মনে হচ্ছে কোনো প্রবলেম নাই ভাই, একদম পারফেক্ট লাইন, এই লাইনের কোনো ভুল হইতে পারে না, যে বলে ভুল তার আমি থাপড়াবো, এরকম মনে হইতেছে না যে কেন এই লাইনের মধ্যে ভুল কই। আরেকটা আলেম, এখানে কথাটা কি, আলেমগণ হচ্ছে বহু বচনবাচক শব্দ, এর সঙ্গে সব শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্যতা সৃষ্টি করেছে, উইচ ইজ ট্রু। মনে করো অনেকে দেয় ছেলেরা সবাই ক্লাসে এসেছে, ছেলেরা সবাই ক্লাসে এসেছে, না, হবে না। ছেলেরা ক্লাসে এসেছে অথবা সব ছেলে ক্লাসে এসেছে, দুটো একসাথে দেওয়ার কোনো দরকার নাই, মানে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি আমি পার্সোনালি বাড়াবাড়ি করি, বাট বাড়াবাড়ি করো না তোমরা। জিনিসটা হচ্ছে দেশের সব আলেমগণই, হয় তুমি বলবা আলেমগণই, এই যে হয় তুমি বলবা আলেমগণ এই ব্যাপারে আমাদের সমর্থন করেছেন, অথবা দেশের সব আলেম আমাদের এ ব্যাপারে সমর্থন করেছেন। তুমি চেষ্টা করবে, এটা মূলত বচনের ক্ষেত্রে এই জিনিসটা হয়, এই জিনিসটা, এই ভুলটা, এটা মূলত বচনের ক্ষেত্রেই হয়, এক বচন বহু বচনের ক্ষেত্রে। একটু সতর্ক থাকবা, 4টা কোশ্চেন দিবে অপশনে 4টা লাইন বলবে, 4টা লাইনের মধ্যে তুমি দেখবা যে কোনটার মধ্যে এই জিনিসটা আছে, তো তুমি ধরে নিতে পারবা ইজিলি যে কোনটার মধ্যে আসলে এই বচনগত সমস্যা বা বচনগত বাহুল্য দোষ আছে। ওকে, তারপরটাতে আমরা যাই, বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারা ভাষা বিশেষ ঐতিহ্য, এর যথেচ্ছ পরিবর্তন করলে, যথেচ্ছ মানে কি, যথাযোগিচ্ছ মানে ইচ্ছা মতো পরিবর্তন করলে ভাষা তার যোগ্যতা হয়। যেমন অরণ্যে রোদন, আচ্ছা লাইনটা কি, রোদন, রোদন একটা সংস্কৃত শব্দ, রোদন মানে কি কান্না করা, ওই যে রোনা, হিন্দিতে একটা বলছে না রোনা, তো ওইটা যে মূল রুট সংস্কৃত ওয়ার্ড থেকে আসছে, এটাও সেই মূল রুট সংস্কৃত ওয়ার্ড থেকে আসছে কি, রোদন, বা কান্না করা, চোখ থেকে রোনা জারি করা, ওই ওয়ার্ডগুলো এখান থেকে আসছে, রোদন। তো অরণ্যে রোদন, এটা কি, এটা আমাদের বাগধারা, যে অরণ্যে রোদন মানে অরণ্যে জঙ্গলের মধ্যে কান্না করলে যেমন কেউ আসে না তোমার ডিপ্রেশন কাটাইতে, জড়ায় ধরতে আসে না, তোমারে মানুষের বাসার সামনে কানতে হবে, যে কারণে মানুষ হচ্ছে গার্লফ্রেন্ডের বাসার সামনে বা এক্সের বাসার সামনে গিয়ে দাঁড়া থাকে। এই ধরনের কারবার যারা করে তারা বলতে পারবে ভালো, যে তুমি তো যার সামনে যাও তার সামনে না গেলে লাভ নাই, তো এই যে যার সামনে গিয়ে কথা বলতে হবে। তো এরকম অরণ্যের রোদন মানে যেখানে কাজ নাই ওখানে গিয়ে কান্না করা, তো ওরকমই নিষ্ফল আবেদন, ঠিক আছে, এটা নিষ্ফল আবেদন, কারণ এর কোনো ফল নাই, কেউ দেখতে পারতেছে না। বাট এটা আসলে কেউ যদি বলে যে বনে ক্রন্দন, তো এটা আসলে ওই মিনিংটা দেয় না। বনে ক্রন্দন একটা কোনো বাগধারা না, এটা একটা লিটারাল মিনিং। হ্যাঁ, আমি দুটো সিমিলার ওয়ার্ড দিছি, অরণ্যের একেবারে সিমিলার বন, তারপরে রোদনের সিমিলার ওয়ার্ড ক্রন্দন, তো আমি জাস্ট সিমিলার ওয়ার্ড দিয়েছি। তাহলে কি ভুলটা ভাই, ভুলটা কই ভাইয়া? ভুলটা হচ্ছে বাগধারা যে জিনিসটা, বাগধারা হচ্ছে যে ওয়ার্ডগুলো আছে ওই আইডেন্টিক্যাল ওয়ার্ডই হতে হবে, আর কিছু হওয়া যাবে না। তো এই কারণে ওটা কি হয়, ওটা রিডান্ডেন্সি হয়ে যায়, তো সেটা ভুল হয়ে যায়, রাইট? তাহলে বাক্যটা তার যোগ্যতা হারাবে, ওটা হইতে দেওয়া যাবে না। তারপরটাতে যাই, গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী ওয়ার্ডটা কিন্তু বেশ মানে ভারী একটা অর্থ বহন করে। গুরুচণ্ডালী মানে গুরু কি, তোমার শিক্ষক, চণ্ডাল মানে কি, চপ্পল, স্যান্ডেল। তো গুরুর গুরুর গালে মানে চণ্ডাল বা স্যান্ডেল দিয়ে বাড়ি মারলে যে অপমানটা হয়, ওই রকম অপমান হচ্ছে তুমি বাংলা ভাষায় করতেছো, বাংলা ভাষার বৈয়াকরণদের মতে তুমি ওই অন্যায়টা করতেছো। যদি কি হয়, যদি তুমি এই কাজটা করো কি, চলিত সাধু মিলা দেওয়া, মনে করো তাহারা কাজটি করেছেন, ওইটা কি, তাহারা কাজটি করেছেন, এটা হবে না, হবে তাহারা কাজটি করিয়াছেন অথবা তারা কাজটি করেছেন। তো চলিত আর যে সাধু এই দুগুলো মিলানো যাবে না, মিলাইলে ওটা কি হয়, গুরুচণ্ডালী দোষ। ওকে, তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো যে বাক্য তত্ত্বের যে বাক্য প্রকরণ জিনিসটা আসলে অনেক দূর পড়াইছি। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, বাংলা ভাষার যে সরল, জটিল এবং মিশ্র, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 3 রকমের যে ওয়ার্ড মানে বাক্য আছে, এটা আসলে বাক্য তত্ত্বের যে নেক্সট ক্লাসটা, ওই নেক্সট ক্লাসে আমরা ওইটা আলোচনা করবো। আপাতত এইটুকুই থাক, ঠিক আছে? তো দেখি তোমরা কেউ কমেন্টে আসছো কি না, কমেন্টে এসে চিল্লাচিল্লি করতেছো না, যে এতক্ষণ ধরে পড়ি নাই। ইফতি বলছে না ভাই আমার হৃদয় শ্মশান হয়ে গেছে, কেন হয়েছে একটু কমেন্টে বলো তো, কোনো সমস্যা হয়েছে? তো আমরা এখন কোশ্চেন সলভিংয়ে চলে যাই। বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, দেখি কে বলতে পারে। 1 নাম্বার কোশ্চেন, বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? 1 2 3 4, একদম ইজি হিসাব। বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? এই মাত্রই বললাম, কেউ যদি এখন অ্যান্সার না দেও, আল্লাহ বিট্রেড ফিল করতেছি, প্রতারিত অনুভব করছি।
যাই হোক, উত্তরটা হচ্ছে কি 3টি। বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? বাক্য বাংলা ভাষায় কয় প্রকার? 2টার অ্যান্সার সেম। তারপরটাতে যাই। বাক্যের প্রথম গুণ কোনটি? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা। এখানে আসলে তোমাদের প্যারা দিব না, আমি প্যারা দিয়ে আসলে কোনো লাভ নাই। এখানে আসলে আকাঙ্ক্ষাই হবে। এটা দুটো বানানের কনফিউশন। যদি যখন দুটো বানানের কনফিউশন দেখবে, তুমি ধরে নিবা যে দুটোর মধ্যে কনফিউশন যেটাই করছে ওগুলোর মধ্যে রাইট অ্যান্সার থাকবে। তো এখানে রাইট অ্যান্সারটা একটু আগে বলছি, আকাঙ্ক্ষা, যেটা ক্ষয় হবে। তো ওইটাই যেহেতু রাইট অ্যান্সার, তাহলে এটা কি হবে? আকাঙ্ক্ষা। আসক্তি আর যোগ্যতা এটা সেকেন্ডারি, এবং এটা হচ্ছে থার্ড বা লাস্ট মিনিং। ঠিক আছে? তো মূল জিনিসটা কি? বাক্যের প্রথম গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, এবং ওটা ক্ষীয় দিয়ে। তারপরেরটাতে যাই। গাঠনিকভাবে বাংলা বাক্য কত প্রকার? এটা এইমাত্র বলছি, সো এখানে জিজ্ঞেস করাটাও পয়েন্টলেস। তারপরেরটাতে যাচ্ছি। অন্যয় অর্থ কি? এটা নিয়ে আমি আজকে 3 থেকে 4বার ক্লাসে পক করছি, ঘোষণা দিছি, ডিক্লারেশন দিছি রীতিমতো। তো এটা সম্পর্ক, অর্থ না। অর্থের মধ্যে সম্পর্ক, বাট নট মানে নট ডিরেক্টলি অর্থ। তারপরেরটাতে যাই। রিডান্ডেন্সি এর বাংলা কি? আমার মনে হয় না 100 সেকেন্ডও পার হয়েছে, বা 100 সেকেন্ড পার হয়েছে, মেবি 200 সেকেন্ডও পার হয় না, এটা বলছি। রিডান্ডেন্সি এর বাংলা কি? রিডান্ডেন্সি এর বাংলা গুরুচণ্ডালের ঠিক আগেরটা যেটা পড়াইছি সেটা কি? বাহুল্য দোষ, যে এক জিনিস বারবার আনা, বহু বচন প্রয়োগ করা, যে জিনিস সবচেয়ে বড় ভুল, এটা করা উচিত না। আশা করি বুঝাতে পারছি। তো তারপরেরটাতে চলে যাই। তারপরের টপিক হচ্ছে উপসর্গ। বিশাল বড় টপিক। পড়াবো নাকি? দেখি তোমরা কেউ বলো। তোমরা যদি না থাকো তাহলে পড়াবো না। তোমরা যদি বলো পড়াইতে, তাহলে পড়াবো। তোমরা কেউ কমেন্ট করো না। দেখি তোমরা কমেন্টে খালি প্রেম নিয়ে পড়ে আসো, তোমাদের মধ্যে পড়া টড়ার কোনো খবরই নেই। কেউ তো জানাবা যে তোমরা কি আদৌ পড়তেছো, তোমরা কি কেউ শুনতেছো, নাকি আমি একাই পক করতেছি। দেখি। আচ্ছা, যাই হোক, তো আমরা মূল পড়ায় চলে যাই। উপসর্গ জিনিসটা কি? বাংলা ভাষায় এমন অনেকগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। আচ্ছা, একদম ক্লিয়ার কথা, ক্লিয়ার কাট কথা ভাই। শব্দের আগে বসবে, এবং শব্দের আগে বলতে শব্দ থেকে আলাদা বলবে না, শব্দের মধ্যেই বসবে। তো এখানে প্রভাবক শব্দের কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়, যেমন নতুন অর্থবোধক শব্দ তৈরি। এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। অর্থবোধক শব্দ তৈরি, পূর্ণতা সাধন, সম্প্রসারণ, অর্থের সংকোচন, অর্থের পরিবর্তন। তো আসলে কি? আসলে ভাই কিছুই না। আসলে হচ্ছে শব্দের মাধুর্যতা বৃদ্ধি করে। বাক্যের মধ্যে বাক্যের মাধুর্যতা বৃদ্ধি করার জন্য যা যা করা লাগে এরা তাই করে। বাক্যের যে মাধুর্য, মনে করো একটা জিনিস যদি বলি যে কীভাবে বলা যায়, মনে করো এটা আমার জন্য আবশ্যক না, আমি ওটা বললাম না, আমি বললাম এটা আমার জন্য অনাবশ্যক। জিনিসটা সুন্দর শোনা না, বা মনে হয় না যে বাক্যটা একটু, বাক্যর যে দোতনা মানে কি? অর্থের দোতনা, বাক্যের দোতনা, বা শব্দের দোতনা, বা ধ্বনির দোতনা। এটা কি জিনিস? শুনতে ভালো লাগে কিনা, কানে শ্রুতি মধুর লাগে কিনা, কানে শুনে ভালো লাগে কিনা। তো এই যে এই জিনিসটা, এটাই হচ্ছে উপসর্গ করে। উপসর্গ কী করে? বড় বড় বাক্যের যে জিনিসগুলো, এগুলোকে অল্প কথায় ছোট করে নিয়ে এসে এটার একটা ভালো মিনিং দেয়। যদি বলতে চাই যে ধরো সে হচ্ছে মানে তাকে দিয়ে কোনো কাজ হয় না, এত বড় একটা লাইন তুমি চাইলে খুব ছোট করতে পারো, ছোট করে বলতে পারো সে অকর্মা। সেম মিনিং অ্যান্ড ইভেন বেটার। মানে তোমার দ্রুত বলা হচ্ছে, তুমি কম কথায় বেশি ভাব প্রকাশ করতে পারতেছো, এবং তুমি খুব স্পেসিফিকলি তোমার যেটা বলা দরকার ওটাই বলতে পারতেছো মাত্র 2টা ওয়ার্ড। এটা বেটার না? তো উপসর্গ এই কাজটাই করে। উপসর্গ কি? কয়েকটা রুট অব্যয় যেগুলা শব্দের আগে বসে এবং শব্দের সাথেই বসে। আগে মানে শব্দ থেকে আলাদা হয়ে বসে না। ইংলিশে যেমন দেখো যে নাউনের আগে আর্টিকেল বসে, যে নাউনের আগে দা বসে, ওরকম না, একদম একসাথেই বসে যায়, ওয়ার্ডের সাথে বিলীন হয়ে অর্থটা এক হয়। ঠিক আছে? উদাহরণটা আমরা দেখি, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। তো আমরা এরপরটাতে যাই। ভাষায় ব্যবহৃত এবং অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। হ্যাঁ, ট্রু। অব্যয়সূচক শব্দাংশ একদম ভাষায় মানে শব্দের মধ্যেই থাকে, শব্দের সাথে বিলীন হয়ে যায়। যেমন অনাবশ্যক, এখানে তুমি আলাদা করতে পারবা, এটা কিন্তু এক শব্দে মনে হচ্ছে, কিন্তু না, এখানে অনা এবং আবশ্যক এরকম একটা ক্লিয়ার লাইন আছে, একটা ক্লিয়ার ডিকটেশন আছে যে অনাবশ্যক এক শব্দ হয়ে গেছে। তো আমরা শুরু করি। বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ আছে, বাংলা তৎসম এবং বিদেশি উপসর্গ। তো ভালো কথা, এই যে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটা ভুলে যাবা না। তুমি যদি মরে যাওয়ার পরও ভুলবা না, এই জিনিসটা মনে রাখতে হবে। বাংলা ভাষার উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। বারবার এটা লাগলে আজকে সারা রাত মুখস্থ করবা, ঘুমানোর আগে মুখস্থ করে, তাহলে জিকিরের মতো করে যখন ঘুমা যাবে স্বপ্নে ওটা দেখবা। এইটুক খালি মুখস্থ করুন, কোনো অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, এত কিছু লাগবে না। অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, কিন্তু আমার লাগবে না। অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ কি? অর্থাৎ নিজে কোনো শব্দ দিতে পারে না, নিজে কোনো অর্থ দিতে পারে না, কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ অন্য অর্থর সাথে অন্য কারোর সাথে মিশে অর্থ চেঞ্জ করে দেওয়ার অ্যাবিলিটি আছে। কীরকম?
মনে করো মানে আমার নিজের পরীক্ষায় ভালো করার যোগ্যতা নেই, বাট অন্যরা ফেল করার যোগ্যতা ঠিকই আছে, পরীক্ষার হলে গুতাবো, কলম দিয়ে দাগাবো, এই ধরনের কারবার করতে পারি। তো আমার কি আছে, আমার অর্থবাচকতা নাই বা আমার নাম্বার বাচকতা নাই, কিন্তু নাম্বার দ্রুতকতা আছে। তুমি ব্যাপারটা এরকম যে অর্থবাচকতা নেই, অর্থাৎ তুমি যদি বলো উপসর্গ বাক্যের নাম বলি, অ, অঘা, অজ, অনা, এদের কোনো অর্থ আছে? অনা মানে কি, ফি মানে কি, বদ মানে কি, বদের একটা অর্থ আছে বাট নট দ্যাট। আর কি কি আছে, লা, এগুলোর অর্থ আছে বাট এমনিতে এগুলোর কোনো অর্থ হয়? অনা, তারপরে প্র, সম, নি, এগুলোর তো কোনো অর্থ নাই, কিন্তু অর্থবোধকতা আছে। অর্থবোধকতা মানে কি, অন্য কোনো ওয়ার্ডের আগে বা সাথে যুক্ত হয়ে অর্থটা চেঞ্জ করে দেওয়া একটা, এবং এই সেই চেঞ্জ একদম সিগনিফিক্যান্টলি চেঞ্জ করে দেওয়া। ওই কাজটা কারা করতে পারে? উপসর্গ করতে পারে। উদাহরণ কি, উদাহরণ দিয়ে যদি যাই, আচ্ছা আচ্ছা ভালো কথা, তো বাংলা উপসর্গ, যে বাংলা উপসর্গ যেগুলো, ওগুলোই খাঁটি বাংলা উপসর্গ। যেটা বাংলা উপসর্গ ওইটাই খাঁটি বাংলা উপসর্গ, এটা মনে রাখবা। খাঁটি বাংলা কি ভাইয়া? আচ্ছা, এ ব্যাপারে একটু ব্রিফ একটা আলোচনা করি। তোমাদের এই যে ভূখণ্ডটা আছে, অর্থাৎ পূর্ব ভারতে বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, আসাম, আরাকান, এই যে জায়গাটা আছে, এখানে যে আগে ভাষা কথা বলতো, ওখানে একটা জিনিস ছিল যেখানে আগে কারা ছিল? এই জায়গায় আসলে আগে অস্ট্রালয়েড নিগ্রোরা ছিল, অস্ট্রালয়েড এবং নিগ্রোরা ছিল। তো তারা যে ভাষায় কথা বলতো, তাদের ভাষাটা ছিল দ্রাবিড় ভাষা, যে তারা দ্রাবিড় ভাষায় কথা বলতো বা অনার্য ভাষায় কথা বলতো। তো মোটামুটি 5 থেকে 5.5 বছর আগে পশ্চিম দিক থেকে, অর্থাৎ এই ককেশাস পার করে আর্যরা এই দেশে আসে। যখন আর্যরা আসে, তাদের ভাষা কী ছিল? আরিয়ান ভাষা। আরিয়ান ভাষার কী কী উদাহরণ আছে? আর আরিয়ান ভাষার উদাহরণ আছে, জার্মান ভাষাটা আরিয়ান ভাষা, ইতালিয়ান ভাষাটা আরিয়ান ভাষা, ইংরেজি একটা আরিয়ান ভাষা। তো এরকম যে আরিয়ান ভাষার, তারা হচ্ছে ওখান থেকে মাইগ্রেট করে এখানে আসছে, ঠিক আছে? তো মাইগ্রেট করে যখন ওরা ওই দিক থেকে এই জায়গায় আসে, ওই দেশ থেকে এখানে যখন আসে, তখন কি হয়? তখন ওদের ভাষাটা আমাদের সাথে মিশে যায়। তো ওই যে যখনকার একদম মানে আর্যরা এসে একদম মিশে যাওয়ার আগে, আর্যদের আগে যে ভাষাটা ছিল দ্রাবিড় ভাষা, ওই দ্রাবিড় ভাষা যেটা, ওটা হচ্ছে অনার্য ভাষা, ঠিক আছে? নট আর্য, অনার্য। ওটাই, এই যে এটাও একটা উপসর্গ, অনযোগ আর্য, যেটা আর্য না সেটাই অনার্য। মানে আর্য শব্দটার আগে অনা উপসর্গটা যুক্ত হয়ে অনার্য শব্দটা হয়েছে। তো এই অনার্য যে ভাষাটা, সেটা হচ্ছে কি দ্রাবিড় ভাষা। তো দ্রাবিড় যে ভাষাটা, ওটাকে আমরা খাঁটি বাংলা ভাষা বলতেছি। অর্থাৎ ওই ভাষা থেকে যে ওয়ার্ডগুলো আসতেছে, ওগুলোকে আমরা খাঁটি বাংলা শব্দ বলতেছি। আর আর্যদের সাথে মিলে পরবর্তীতে যেগুলো আসছে, বা আর্যরা আসছে, পরে মুসলিমরা আসছে, যে এইভাবে যে ভাষাগুলো হয়েছে, ওগুলোকে আমরা কি বলতেছি? ওগুলোকে আমরা বলতেছি যে না, এগুলো এগুলো আসলে না, ওটাও না, যা আর্যরা আসার পরে যে ভাষাটা হচ্ছে ওটা সংস্কৃত। আর্যরা কোন ভাষা নিয়ে আসছিল? সংস্কৃত নিয়ে আসছিল। তো ওই কারণে আর্যদের ভাষার সাথে মিশে যেটা হয়েছে, ওটা কি? ওটা হচ্ছে সংস্কৃত। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে খাঁটি বাংলা, যেটা খাঁটি বাংলা হচ্ছে দ্রাবিড় কোলদের ভাষা। যেমন তোমার হলো মুড়া, পেট, আর কি আছে, তারপরে কোল, তারপরে কি জানি ঝাঁটা, এগুলো হচ্ছে গিয়ে একদম ওই ওদের ওয়ার্ড, মানে একদম রুট ওয়ার্ড, যেটা হচ্ছে খাঁটি বাংলা পর্যন্ত আমরা ট্রেস করতে পারি, যে খাঁটি বাংলা যারা কথা বলতো, অর্থাৎ একদম অনার্য আর দ্রাবিড় ভাষায় যারা কথা বলতো, তারা খাঁটি বাংলা ভাষায় কথা বলতো। তো ওই ভাষা থেকে যেসব উপসর্গগুলো আমাদের বাংলা ভাষায় রয়ে গেছে, ওগুলা হচ্ছে গিয়ে কি খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। কয়টি ভাইয়া? 21টি, 21। তো এগুলো মনে রাখবা। কী কী? যত দ্রুত মুখস্থ করতে পারো তত ভালো। কেউ যদি এই ক্লাস করে এসে তারপরে মুখস্থ করো, এই যে এই ক্লাস শেষ করে তোমরা ইনস্ট্যান্ট মুখস্থ করছো, এবং আজকে রাত না কালকে দুপুর পর্যন্ত টাইম দিচ্ছি, কেউ যদি এইটুক টাইমের মধ্যে মুখস্থ করতে পারো, তারে আমি নিজে পুরস্কার দিব। তবে সব মুখস্থ করতে হবে। কীভাবে মুখস্থ করবা জানি না, বাট আমি মুখস্থ করছিলাম, বহু আগে মুখস্থ করছিলাম। যেমন আমি না দেখে বলতে পারবো কনি পাতি বিভর রাম সহসা সুহা। তো দেখো এখানে কটা আছে না? তো এরকম করে কটা মুখস্থ করবা, ঠাডা মুখস্থ করবা, এখানে কোনো বাদ নাই। কারণ কি? কারণ মনে করো তুমি হয়তো অর্থ বাং দিতে পারো, যে আমি বাং দিব, আমি অর্থটা পড়বো না। কেন পড়বো না? আমার ভালো লাগে না। তো অর্থ যেহেতু পড়বা না, তাহলে তুমি বাদ দিয়ে দিলা, ঠিক আছে আমি অর্থ পড়বো না। অর্থ যদি নাও পড়ো, তোমার আসলে এটা চিনাই লাগবে যে কোনটা কোন উপসর্গ। না চিনলে তুমি মারা খাবা, তুমি শিওরলি মারা খাবা। মারা খাওয়ার দলে যেতে চাইলে প্লিজ মারা খাওয়ার দলে যাইও না, এত কষ্ট করে ক্লাসে আসছো। তো দয়া করে তোমরা এগুলো সারা মুখস্থ করে নিবা। বেশি না, 4টা করে মুখস্থ করবা। অ, অঘা, অজ, অনা, 4টা করে মুখস্থ করবা। আর, আন, আব, 4টা করে মুখস্থ করবা। ইতি, উন, কতকু, এভাবে 4টা করে মুখস্থ করবা। আচ্ছা ভালো কথা, যেটা উন ওটাই উনা। তো এখানে আসলে উনা করার কিছু নাই। যেটা ওটাই উনা, এটা মাথায় রেখে 21টা মুখস্থ করবা। উনা আলাদা করো না, তাহলে তুমি 22টা পাবা, তখন আরো বিভ্রান্ত হয়ে যাবে। কোনো দরকার নাই, ভালো করে মুখস্থ করবা। সব কটা একসাথে মুখস্থ করবা, এক রাতে করবা, কারণ নাহলে ভুলে যাবা। এক রাতে করবো, আর 4টা করে গ্রুপ করে মুখস্থ করবা। তো বাংলা উপসর্গ কয়টা? 21টা। তুমি কোনোভাবেই আন আর প্রো এর মধ্যে এমন কোনো পার্থক্য না যে পার্থক্য থেকে তুমি বলতে পারবা যে এটা খাঁটি বাংলা, এটা সংস্কৃত, মানে এটা সংস্কৃত, কোনোদিন বলতে পারবা না। যেহেতু তুমি বলতে পারবা না, সেহেতু তোমার কী করতে হবে? তোমার অবশ্যই মুখস্থ করতে হবে। এই জায়গায় মুখস্থ ছাড়া কোনো গতি নেই। যারা মুখস্থ করবো না, তারা কী করো? ঘুমায় যাও। তারপরটাতে যাই। আচ্ছা, অর্থবোধক উদাহরণ।
তোমাদের বোঝানোর জন্য, তোমাদের বই অনেকগুলো উদাহরণ আছে, বাট জাস্ট স্লাইডের মধ্যে ধরার জন্য 3-4টা উদাহরণ দিয়েছে। ক্লাসে যেগুলো আলোচনা করলে তোমাদের জন্য ফ্রুটফুল হবে। অর্থবোধক উদাহরণ: অনির্দিত অর্থে, অকেজ, অচেনা, অপয়া। পয়া মানে কি জানো? পয়া মানে হচ্ছে ওর্দি, জাস্ট ওর্দি ইংলিশে যদি বলি, কারণ বাংলায় আমার কোনো মনে আসতেছে না। ওর্দি বা দামি এরকম মেবি। তো অপয়া, অপয়া মানে কি যার কোনো দাম নেই, বা যে জিনিসটার, ওই যে আমরা বলি কুফা, ওইরকম মিনিং, ঠিক আছে। তারপরে অচেনা, যে চেনা না সেই অচেনা, যে কেজো না, অর্থাৎ যার দিয়ে কাজ হয় না, কাজ যে কাজ করে সে কেজো, যে কাজ করতে পারে না বা যার দিয়ে কাজ হয় না সে অকেজো, তো ওরকম। তো নিন্দিত অর্থে, নিন্দিত অর্থাৎ নিন্দিত অর্থে যেটা, সেটা হচ্ছে কি উপসর্গের নিন্দিত অর্থ হচ্ছে অকেজ, অচেনা, অপয়া। এটা কোন অর্থে? নিন্দিত অর্থে। এগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে, নাহলে তোমার অ্যাডমিশন মার্ক মানে কমবে, কারণ এগুলো আসে তো অভাব অর্থে। যে একই জিনিস, যেটা ওটা দিয়ে, এটার কিন্তু উপসর্গে যুক্ত হয়েছে, উপসর্গে মানে উপসর্গটাই যুক্ত হয়েছে অভাব অর্থে। অচিন মানে যাকে চিনি না, যেটা জানা না, অজানা। অথই, এখানে কি নিন্দা করছে, না জানা কি কোনো পাপ, অজানা হওয়া কি কোনো পাপ। মনে করো এই অঙ্কটা তোমার অজানা, এখানে তুমি কিন্তু অজানা না, অঙ্কটা অজানা, এটা কি অঙ্কের দোষ বা এটা কি নিন্দনীয় অর্থ? না, এটা কি অর্থ? এটা অভাব অর্থ, অর্থাৎ তোমার জানার অভাব। বা চীনা, এটা কি তার দোষ? না, এটা তোমার চীনা, মানে এটা তোমার চীনার অভাব। তো এটা কি? এটা হচ্ছে অভাব অর্থে, ঠিক আছে। তারপরেরটাতে যাই, ক্রমাগত অর্থে। আচ্ছা, আরও অনেকগুলো অর্থ আছে। তো ক্রমাগত অর্থে অর্থাৎ অঝোরে, অঝোর বা অবিরাম। বিরামের আগে আরেকটা ওয়ার্ড দেখছো, মাথায় ডিরেক্ট এসে পড়ে যদি ভাবে চিন্তা করতে হবে। অবিরাম, এখানে এর সাথে বিরাম। বিরাম মানে কি? বিরাম মানে শ্রান্তি বা বিরতি। অবিরাম মানে কি? বিরতি ছাড়া, অবিরাম। তো এটা একটা উপসর্গ। তারপরটাতে যাই, অভাব অর্থে। আচ্ছা, এখন এটা যেটা বললাম আরেকটা উপসর্গ। স্বরেও একটা উপসর্গ, স্বরে আও একটা উপসর্গ। তো অভাব অর্থে। আকারা, আকারা মানে কি? আকারা মানে অ্যাকচুয়ালি কাটা বা বার্নিশ করা। ওই যে আসছে না লাইনটা, আসলে এরকম যে ভিক্ষার চাল কারা না কারা, এরকম। আধোয়া মানে যেটা কি ধোয়া না, অভাব অর্থে, মানে ধোয়ার অভাব, কারার অভাব। লুনির অভাব, লুনিটা কি আমি নিজেও জানি না, আলুনি, তোমরা যদি কেউ মিনিং জানো বলে দিও। তো আলুনি মানে লুনির অভাব। তারপর আরেকটা হচ্ছে বাজে নিকৃষ্ট। হ্যাঁ, আর এরকমই আকারা, আসলে আগাছা, আগাছা, বাজে আগাছ, মানে আগাছা কিন্তু গাছের অভাব না বা খারাপ গাছও না, এটা সরি বাজে গাছ। কীরকম বাজে গাছ? মনে করো আগাছা কী জিনিস? তুমি ক্ষেতটা বানাইছো সরিষার জন্য, ওখানে দেখো মানে অনেকগুলো এসে বসে আছে, ওই কচুরি পানা ভুংচাং হয়ে বসে আছে। এগুলোর তো কোনো দরকার নেই। তুমি ক্ষেতটা বানাইছো কিসের জন্য? ক্ষেতটা তুমি কেন বানাইছো? ক্ষেতটা তুমি কেন চাষ করছো? তুমি চাষ করছো সরিষার জন্য বা ধানের জন্য, তোমার ওটা লাগবে। তো ওইটা বাদে যা কিছু সব কি আগাছা। তো আগাছা কি? বাজে নিকৃষ্ট, মানে ওটা আমার কোনো দরকার নেই। আজেরা কাঠা, আকাঠা, আকাঠা মানে কি? আকাঠা মানে এমন কাঠ যে কাজ কোনো কাজে লাগে না, ঠিক আছে। ওই কাঠ দিয়ে তুমি কিছু বানাতে পারবে না। তো ওইটা হচ্ছে আকাঠা বা বাজে নিকৃষ্ট মানের কাঠ। তো এরকম মিনিং দেয়, বাজে নিকৃষ্ট মিনিং দেয়। তো দেখলা যে একই উপসর্গ বা একই শব্দ, মানে একই শব্দাংশ যে কোনো শব্দের সামনে বসে একাধিক অর্থ দিতে পারে। তো তোমার তো অর্থটা পড়া লাগবে, বারবার পড়া লাগবে। এটা হয়তো মুখস্থ থাকে না হবে, বাট বারবার পড়তে হবে, কারণ তুমি 50-60টা জিনিস বা 50-60টা আরও বেশি 150-200 জিনিস মুখস্থ করতে পারবা না, দরকার নাই। তুমি প্রতিটা জিনিস বারবার বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে পড়লে মাথায় থাকবে। তো তারপরটাতে যাই, এখন আসলে তৎসম উপসর্গ। আচ্ছা, তৎসম জিনিসটা কি ভাই? সবাই বলে তৎসম তৎসম, তৎসম জিনিসটা কি? তো সংস্কৃত যে, হ্যাঁ সংস্কৃত কি? সংস্কৃত একটা ভাষা যেটা আর্যরা এই দেশে নিয়ে আসছে। তো সংস্কৃত যে ভাষাটা, তৎসম, তৎ মানে কি? একটা শব্দ ভাঙি, তৎ যোগ সম, এটা হচ্ছে তৎসম, ঠিক আছে। এটা পাচ্ছি। সম মানে কি? আমি জানি সম মানে সমান। সম মানে কি ভাইয়া? সমান। তাহলে তথ্য মানে কি? তথ্য মানে হচ্ছে তার, তার। তথ্য মানে কি? তার। তাহলে আমি দিলাম তার সমান, ঠিক আছে, আমি দিলাম তাহলে তার সমান। তাহলে তৎসম মানে কার? তার সমান। কার সমান? তোমার প্রেমিকার সমান, নাকি তোমার স্কুলের সমান, নাকি তোমার রেজাল্টের সমান, নাকি তুমি ফেল করবো ওটার সমান? কিসের সমান? তার সমান মানে হচ্ছে সংস্কৃতের সমান। জিনিসটা মনে রাখবা, তার সমান মানে কি? সংস্কৃতের সমান। মানে তৎসম যে শব্দগুলো আসছে বা সংস্কৃত শব্দগুলো আসছিল, ওগুলো যেগুলো বাংলা ভাষায় এখনো পর্যন্ত অবিকৃতভাবেই রয়ে গেছে, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি সংস্কৃত তুমি বলতে পারো না ভাইয়া, কারণ ওই শব্দগুলো কিন্তু বাংলা ভাষায় যে ব্যবহার হচ্ছে সেগুলো কিন্তু সংস্কৃত শব্দ হিসেবে ইউজ হচ্ছে না। হ্যাঁ, ওগুলো সংস্কৃত শব্দ, কিন্তু সংস্কৃত শব্দ হিসেবে ইউজ হচ্ছে না। উদাহরণ দিই, উদাহরণ যদি দাও, মনে করো চন্দ্র, চন্দ্র একটা সংস্কৃত শব্দ, ট্রু। তুমি আমার কাছে চন্দ্রের মতো দামি, লাইনটা রাইট। যেহেতু এটা অনেকে বলতে পারে যে না ভাইয়া এখানেও চন্দ্র সংস্কৃত শব্দ, এটা মনে হয় সাধু শব্দ না, এটা সাধু না, এটা তুমি ইউজ করতে পারো। আবার অনেকে বলতে পারে না এখানে তো ওই কি জানি ওই যে প্রপঞ্চের মতো, এটা বোধ হয় মানে কি বলবো, অর্থ কঠিন হয়ে যায় না, অর্থ কঠিন হয় না। চন্দ্র মানে সবাই যেহেতু বুঝে,
অর্থের যে ওই জোর দোষটা, ওই দোষটা কখন হয় যদি কেউ মিনিং না বুঝতে পারে। পুরোনো হোক ওয়ার্ড সমস্যা নেই, যদি মিনিং সবাই বুঝতে পারে তাহলে ওটা রাইট, মিনিংটা বুঝতে না পারলে ওটা রং। তো চন্দ্রের মিনিং তুমি বুঝতে পারো, বুঝতে না পারলে তো আর কিছু বলার নাই। তো তুমি যদি বুঝতে পারো তার মানে এটা রাইট। তো তুমি আমার কাছে চন্দ্রের মতো দামি, এই যে লাইনটা, এই লাইনের মধ্যে চন্দ্রের মতো দামি, চন্দ্র যদি এখানে যদি চন্দ্রের যে ওয়ার্ডটা এটা যদি সংস্কৃতি হইতো তাহলে ওটা চন্দ্রসম হইতো, ঠিক আছে। চন্দ্রের বলে কোনো জিনিস আসলে সংস্কৃতি নাই, চন্দ্রসম হইতো। যেহেতু চন্দ্রের বলতেছে তাই এখানে কি হবে, এখানে যেহেতু চন্দ্রের বলতেছে তাই এটা আসলে মানে বাংলা বিভক্তি যেহেতু যুক্ত হচ্ছে তার মানে এটা সংস্কৃত নাই। বাট এই ওয়ার্ড কি সংস্কৃতের সমান কিনা, এই যে ওয়ার্ডটা চন্দ্র, এই ওয়ার্ডটা কি সংস্কৃতের সমান কিনা, উত্তর হচ্ছে ইয়েস। এটা হয়তো সংস্কৃত থেকে আসা শব্দ, এটা হয়তো সংস্কৃতই না, বাট হ্যাঁ এটা সংস্কৃতের সমান। যেহেতু এটা সংস্কৃতের সমান তাই এটা তৎসম শব্দ। তো তৎসম কি কি উপসর্গ আমাদের কাছে আছে, তৎসম উপসর্গ আছে 20টা আমাদের কাছে। কি কি? প্রপর অপসমনী অনুবনের দুর্বি উৎস পরিপ্রতি অতি অধি উপা। তো এই 20টা আমাদের কাছে আছে। প্রপর অপসমনী অনু অবনীর দুর্বি উৎস পরিপ্রতি অধি উপা। তো কয়টা পাইলাম? 20টা। তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, যেমন বলছে আগেরগুলো এভাবেই। আর অর্থগুলো তোমরা বারবার পড়ে নিবা, আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরও ভালো করে ডিটেলস পড়াবো আর কি, দরৌলি। তো তারপরে যদি যাই, আবার দেখো এখানে দূর কিন্তু ওই দীর্ঘকারের দূর না, এটা হচ্ছে রস্যকারের দূর, এটাও তোমরা ভালো করে খেয়াল করবা। তারপরে এই যে এখানে যে নীর, এই নীর আর এই নি কিন্তু আলাদা। এখানে হচ্ছে নিহ যেটা, এই নিহ যেটা ওটা কিন্তু নীর থেকে আসে, ওটা কিন্তু নি থেকে আসে না, ঠিক আছে। তারপরে যাই, হ্যাঁ অর্থবোধক উদাহরণ, হীনতা অর্থে, অবজ্ঞা অবমাননা। মাননা মানে কি? মনে করো মাননা মানে মেনে চলা বা সম্মান দেওয়া, তাকে মানে তাকে কি বলবো প্রেস করা, অ্যাপ্লাউড করা, ওরকম একটা মিনিং। অজ্ঞা মানে কি? তাকে মানে কি বলবো তাকে অ্যাকনলেজ করা, তাকে রিকগনাইজ করা, ওরকম একটা মিনিং। তো অবজ্ঞা মানে কি? তাকে আমি দাম দিলাম না। অবমাননা মানে কি? তাকে আমি মাননা দিলাম না, সম্মাননা দিলাম না। তো ওটা কি? ওটা হচ্ছে কি হীনতা অর্থে বা মানে নিচু অর্থে। তো হীনতা অর্থ যেহেতু দিচ্ছে ওটা হচ্ছে কি অবজ্ঞা অবমাননা। তো অবের একটা অর্থ আমরা পাইলাম হীনতা। আমরা আবার যাই নিম্নগতি অর্থে, অবতরণ, অবরোহণ। অবরোহণ মানে কি? আরোহণ হচ্ছে উপরে ওঠা, অবরোহণ মানে নিচে নামা, অবতরণ মানে কি নিচে নামা। তো বা অবনতি, আরও একটা ওয়ার্ড মাথায় এসে গেল, অবনতি মানে কি? নিচের দিকে নামার যে নতি, নিচের দিকে নাম থাকার যে অবস্থা, ওটা হচ্ছে অবনতি। একজন লেখছে আমি এনে মেনশন দেওয়ার কিছু নেই, আমি এখানে শিক্ষার্থী না, বুঝছো ভাইরে ভাই? তোমার সকাল বিকাল মারামারি করো, তোমাদের বলছি পড়ালেখা করতে, তোমার সকাল বিকাল মারামারি করো। তো তারপরে যাই অবতরণ, অবরোহণ, অবনতি। তো এই যে এই জিনিসগুলো কি নিম্নগতি অর্থে। অবর তাইলে আমরা কয়েকটা অর্থ পাইলাম। আচ্ছা, তো এখন যে কথাটা তোমাদের বলবো সেটা হচ্ছে 4টা উপসর্গ আছে যেগুলো বাংলাতেও আছে, সংস্কৃতেও আছে, অর্থাৎ এগুলো কাদ্র উপসর্গ। এই ব্যাপারে আসলে আমাদের যারা ভাষাবিদ তাদের মধ্যে ঐক্যমত্য নাই, তারা অনৈক্য আছে। তো তারা বলতেছে যে তারা দাবি করে দুই জায়গা থেকে আসছে, বা কোনটা থেকে আসছে শিওর না। তো দুইটার ক্ষেত্রে দাবি করা কি কি? এই 4টা হচ্ছে আ, সু, বি, নি। তো এই 4টা আসলে তুমি যদি পড়তে যাও, মুখস্থ করতে গেলে খেয়াল করবা এই 4টাতেই আছে, আশুবিনি বা সুবিনিয়া যেটাই বলো। এই 4টা হচ্ছে দুইটার মধ্যে আছে, খাঁটি বাংলায়ও আছে, সংস্কৃতও আছে। যেহেতু আছে তুমি এই 4টারে কি ধরবা? এই 4টারে ধরবা যে কি বলবো ট্রান্সফারেবল, যে 4টা হচ্ছে দুইটার মধ্যে কমন আছে। তাহলে ভাই আমি বুঝবো কেমন? যখন মানে অনেক সময় কোশ্চেন করতে পারে যে এগুলো তাহলে এই ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড দিয়ে দিবে, মনে করো সুশীল, বা দিয়ে দিবে আকারা। তো এখানে তুমি আসলে কেমনে বুঝবা যে এটা তো দুই দলের মধ্যে আছে? তাহলে আমি কেমনে বুঝবো যে এটা সংস্কৃত নাকি খাঁটি বাংলা? দূরে হতে পারে। কেন বুঝবা হচ্ছে কি সুশীল, সুশীলের পরে এই যে সুশীলে সুয়ের পরে যে ওয়ার্ডটা আছে শীল, এটা কি খাঁটি বাংলা শব্দ নাকি সংস্কৃত শব্দ ভাইয়া? এটা জাজ করবা যে শীল মানে পরে যে ওয়ার্ডটা আছে মূল ওয়ার্ড, ওটা কি সংস্কৃত নাকি বাংলা। ওটা যে ভাষার হবে কি এই মূল যেখানে এখানে যে অর্থে ইউজ হয়েছে বা এটা যেখানে বিলং করে ওটা ওখানেই হবে। কীরকম? কেউ যদি কোশ্চেন করে সুশীলের মধ্যে এখানে সু আসলে কি সংস্কৃত নাকি বাংলা, তো এখানে যখন কোশ্চেন করবো তুমি দেখবা শিল কি, শিল হচ্ছে সংস্কৃত। যেহেতু শিল সংস্কৃত তাই সুও হবে সংস্কৃত, অর্থাৎ পুরো এখানে পুরোটাই সংস্কৃত। ওকে, তো আশা করি বুঝাতে পারছি। তারপরে যাই লাস্ট, একদম ক্লাসের একদম লাস্টে এসে বসছি। তো এরপরে এছাড়া বিদেশি উপসর্গ আছে উর্দু, ফার্সি, আরবি এবং ইংরেজি। তো এগুলো আসলে খুব ইজি, ফুল, হাফ, হেড, সাব, ইজিলি মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো, মুখস্থ করিনি এগুলো, মনে রাখতে পারো। ফুল মানে কি পুরা, হাফ মানে কি অর্ধেক, হেড মানে কি মেইন, সাব মানে কি সাইডের,
তো এমনি মনে রাখবা যে মেইন মানে মেইন আর মেইন না, পুরা আর পুরা না, অর্ধেক। ইজি মনে রাখবা, এভাবে আসলে মুখস্থ করার কিছু নাই। কেউ যদি 2 মিনিট ধরে মুখস্থ করে তাও হয়ে যাবে, এটা আসলে খুব একটা প্যারার কিছু না। তারপরটাতে যাই। ও ভালো কথা, ইংরেজি উপসর্গ কিন্তু 4টাই, আর নাই 4টাই আছে। বাংলা ভাষা ইংরেজি উপসর্গ মাত্র 4টাই আছে। তারপরটাতে যাই। এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ, ঠিক আছে। ফার্সি কোনটা, অনেকে ফার্সি আর ফরাসি গুলায় ফেলে। ফরাসি হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ, ইউরোপে যে কি বলবো ইংলিশ চ্যানেলের এই পারে যে দেশটা আছে ফ্রান্স বা ফ্র্যাঙ্কদের দেশ, ওইখানকার যে ভাষা ওটা হচ্ছে ফরাসি। ফরাসি আমি লিখতেছি, দেখো রাশি রাশি, ঠিক আছে। এটা হলো ফরাসি। এটা কারা, এটা হচ্ছে ফ্রেঞ্চ। আর এখানে হচ্ছে যারা ফার্সি, ফার্সি কারা, ফার্সি মানে হচ্ছে পার্সিয়ান, ঠিক আছে। ফার্সি হচ্ছে পার্সি বা পার্সিয়ান। তো পার্সিয়ান কারা, পারস্য যে দেশটা, পারস্য দেশ কোনটা ভাইয়া, ইরান, ঠিক আছে। ইরানরা হচ্ছে ফার্সি, আর ফরাসি হচ্ছে কারা, ফ্রেঞ্চরা। তো ফার্সি যেটা, ফার্সি হচ্ছে একটা, ফার্সি কিন্তু মুসলিম টাইপের। তো ওদের এগুলো হচ্ছে ইজি হবে। ফিবেনিম বরবত কম না দরকার ব, ইজি। আচ্ছা দর আর কার, এটা 4টা হবে, এটা আলাদা একসাথে এসে গেছে। দরকার এখানে 10টা আছে, ফিবেনিম বরবদ কম না দরকার ব। তো সব মিলে কটা আছে, সব মিলে আছে 10টা। তো এটা আমি অ্যাকচুয়ালি আমার জন্য মুখস্থ করা যেটা সবচেয়ে ইজি, যে ফিবেনিম বরবদ, এটা মনে রাখার চেষ্টা করবা। ফিবেনিম একটা নাম, সে কি, সে বড় বদ, সরি সে বড় বদ, এখানে বদ হবে, সে বড় বদ। এই যে ফিবেনিম বড় বদ, তারপরে কম না দরকার ব, মানে কম দরকার নাকি ব দরকার, এভাবে একটা মাথায় মানে অর্থ সেন্স মেক করবে না, বাট জাস্ট একটা আইডিয়া রেখে দিবা, আইডিয়া রেখে মুখস্থ করে দিবে। ফিবেনিম বরবদ কম না দরকার ব, তো তাহলে তোমার মুখস্থ রাখা ইজি হবে। তারপরেরটাতে আমরা যাই। ও ভালো কথা, ফার্সিও মাত্র 10টাই আছে, আর নাই। তো এটা মনে রাখবা, ফার্সিও কয়টা আছে, মাত্র 10 পিস, আর নাই। তারপরেরটাতে যাচ্ছি। আরবি মাত্র 4টা আছে, একদম গোনা 4টা। কয়টা, 4টা। কি আম খাস লাগর। আম মানে কি মেইন, খাস মানে কি নর্মাল, মানে এটা হলো প্রিমিয়াম, এটা হলো নর্মাল, ঠিক আছে। লা কি, লা মানে না, গড় মানে কি উইদাউট, ঠিক আছে। গড় যদিও আরবি শব্দ না মেবি, তারপরও আরবি এখানে এটার মূল আরবি হবে লিয়া, মানে ইল্লা। যাই হোক, তো আম মানে কি নর্মাল, খাস মানে কি স্পেশাল, লা মানে কি না, গড় মানে কি উইদাউট। কীরকম, গড় হাজির, যেটা হাজির না ওটাই কি গড় হাজির। বা মনে করো লা, তোমরা যে যারা মুসলমান, তোমরা যে কালেমা পড়ো, লা ইলাহা মানে কি লা নাই। তো এরকম লা, যখন কেউ বলে যে তুমি কি ভাত খাইছো, কেউ যদি আরবিতে তোমরা জিজ্ঞেস করো, তুমি লা বললেই না হয়ে যাচ্ছে। তো লা মানে কি না, খাস মানে কি স্পেশাল, খাস মানে স্পেশাল, এটা তোমাদের বললে বোঝা দেওয়া লাগে না। আমাদের ভাষাটা খুবই মানে জেনারেলি ইউজড। এবং আম মানে নর্মাল, তো এটা মনে রাখবা। আর উর্দু হিন্দি, এটা আসলে ওই যে ওই 4টা সুবিনিয়া, ওইটা আসলে কোনটার মধ্যে বিলং করে, খাঁটি বাংলার মধ্যে নাকি তৎসম বা সংস্কৃতের মধ্যে, ওটা নিয়ে যেমন ডিসপিউট আছে। তো এরকমই এখানে ডিসপিউট আছে যে হর মানে প্রত্যেক, হর রোজ, হরবাদ। তো এরকম যে জিনিসটা, ওই হরটা কই থেকে আসে, এই ব্যাপারে আমাদের যে বাংলা ভাষার যে মানে ব্যাকরণের আলেম, এদের মধ্যে বেশ কি বলবো মারামারি আছে। তো উর্দু না হিন্দি এ মানে মারামারি আছে, কোপাকুপি আছে। বাট হর যেটা, এটা একটা উর্দু বা হিন্দি উপসর্গ। তো এটা কি জানি, হর রোজ, এটার উদাহরণ হতে পারে হর রোজ, এটা একটা উদাহরণ। এই শব্দগুলো আসলে তুমি হচ্ছে কি জানি, ওনার নামটা মনে আসছে, হ্যাঁ, সৈয়দ মুস্তফা আলী লেখাগুলোতে হররোজ টাইপের ওয়ার্ডগুলো পাবো। উনি তো আসলে আফগানিস্তান পাকিস্তান অনেক বছর ছিল, তো ওনার মানে দৈনন্দিন লেখাগুলোর মধ্যে এই যেটা খুব আসছে। তো এই ধরনের উপসর্গগুলো হচ্ছে কি উর্দু বা হিন্দি উপসর্গ। ও ভালো কথা, এটাও একটা একদম ওয়ান পিস, জাস্ট একটা। তো তারপরে এসে পড়ি, একদম আমরা শেষ করে ফেলছি ক্লাস। তো আজকের লাস্ট যে কিউএনএ পার্ট, এখানে তোমরা এসে পড়ো। লাস্ট পার্টটা শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ পারি ভাইয়া, এটা বাসায় পড়তেছিলাম, সবাই বলে যে পাগল হয়েছ নাকি। না, পাগল হওয়ার কিছু নাই, তোমার পর তুমি পড়বা, জোরে জোরে পড়বা, কোনো সমস্যা নাই। তো তারপর উপসর্গ শব্দের কোথায় বসে, এটা আসলে শব্দের সাথেই বসে, বাট কোথায় বসে, সাথে বসে বলে আবার সবাই অ্যান্সারটা সাথে দিয়ে দিও না, বলো কই বসে। 1 নাম্বার কোশ্চেন, উপসর্গ শব্দের কোথায় বসে, সাথে, আগে, পরে, প্রত্যয়ের পরে। ওয়াও, শব্দের কোথায় বসে, অপশন হলো প্রত্যয়ের পরে। যাই হোক, দেখি কে বলতে পারে। বলো, উপসর্গ শব্দের কোথায় বসে, সাথে, আগে, পরে, প্রত্যয়ের পরে। শব্দের সাথেই বসে, বাট সাথে বলতে একদম সাথে না, সাথে বলতে কই বসে ক্লিয়ারলি বলতে হবে। আগে, ইফতি বলতেছে, উত্তরটা হবে আগে। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে 1 এ, শব্দের আগে বসে, ঠিক আছে। মানে শব্দের আগে বলতে কি শব্দের সাথেই বসে, এমন না যে মনে করো আবশ্যক,
আবশ্যক। তো এখানে কি হইলো, এখানে এটার আগে অনা যুক্ত করবো, তো অনা আগে হয়ে গেল এরকম যে অনা আবশ্যক, এরকম কিন্তু না, একটাই ওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে, এটা একটাই ওয়ার্ড হয়ে যাবে, এখানে আর কিছু থাকবে না তখন, একদম একসাথে অনা, এই যে তখন এরকম একটা ওয়ার্ড হয়ে যাবে, এরকম সাথেই বসে বাট আগে বসে আর কি, একই শব্দ হয়ে যাবে বাট আগে বসে। তারপরেরটা ক্যাথরিন বলছে বি, হ্যাঁ আগে বসে, ঠিক আছে। তারপরেরটাতে খাস কোন ভাষার উপসর্গ, এইমাত্র বলতি খাস কোন ভাষার উপসর্গ, আরবি, ফার্সি, উর্দু, গুজরাটি। ওয়াও, ভালো একটা অপশন, দেখো গুজরাটি হয় কিনা। গুজরাটি কিন্তু একটা আলাদা ভাষা, অনেকে এটা হিন্দি বলে মিস্টেক করা হবে না। তো খাস কোন ভাষার উপসর্গ, অপশনগুলো একটু বেশ কনফিউজিং, আরবি, ফার্সি, উর্দু, তিনটা হতে পারে। যদি মনে করো খাস, যদি এই ক্লাসটা একদম না করে থাকো, আউট অফ নোয়ের হঠাৎ করে আসলে তোমার মনে হবে যে এটা কোন ক্লাস, তুমি বুঝতে পারবে না যে আরবি, ফার্সি না উর্দু, তিনটে তো কাছাকাছি রকমের ভাষা। ফার্সি, একজন বলতেছে সম্ভবত ফার্সি, হ্যাঁ ইফতি বলতেছে ফার্সি, হ্যাঁ খাস ফার্সি উপসর্গ, ভুল হয়ে গেল না, ফার্সি উপসর্গ হচ্ছে 10টা, ফিবেনিম, বরবত, কম না, দরকার, এটার মধ্যে ফার্সি, এটা ফার্সি উপসর্গের মধ্যে পড়ে না। ফার্সি হচ্ছে আমখাস লাগর, ফার্সি না, একজন চিৎকার দিয়েছে সেই রীতিমতো, আমখাস লাগর ফার্সি না, আমখাস লাগর আরবি, আমখাস লাগর এগুলো আরবি, আচ্ছা এটা আমি লিখতেছি কেন, লেখার তো কোনো দরকারই নেই, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এই যে আমখাস লাগর আরবি, আমখাস লাগর ফার্সি না, সে কমেন্টে মারামারি লাগাই দিয়েছে, চিৎকার করে উঠছে যে না ফার্সি না, আমখাস লাগর আরবি, এই চারটা হচ্ছে কি আরবি, আমখাস লাগর এই চারটা কি আরবি। তাহলে ফার্সি কোনগুলা, ফার্সি হচ্ছে এই 10টা, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই, ফিবেনিম, বরবত, কম না, দরকার, এই 10টা হচ্ছে কি, এখানে দর আর কার একসাথে হয়ে গেছে যাই হোক, বাট এই 10টা হচ্ছে গিয়ে, এই 10টা কি, এই 10টা হচ্ছে এখানে একসাথে হয়ে গেছে, আলাদা হবে কারণ দাগ দিলাম, তো এই 10টা হচ্ছে ফার্সি, ঠিক আছে। তো আমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও যদি নেওয়া লাগে, আর না হলে তোমরা পেজে নক দিতে পারো, পেজে নক দিলে তোমরা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবা। তো তারপর যাই, হ্যাঁ তাহলে উত্তরটা কি, উত্তরটা হচ্ছে এটা হলো আরবি, আমখাস লাগর হচ্ছে আরবি, 2 এর এ, সবাই ভুল অ্যান্সার দিচ্ছে, ওয়াও এটা খুব নর্মাল। কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়টিতেই বিদ্যমান, একটু আগেই বলছি এটা উত্তর কি, এটা এইমাত্র আলোচনা করছি, 1 মিনিট না 2-3 মিনিট হয়েছে মেবি। কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়টিতেই বিদ্যমান, উত্তরটা হবে হচ্ছে গিয়ে কি, কেউ অ্যান্সার দেয় নাই, দিতে থাকো দেখি। কয়টি উপসর্গ বাংলা এবং উপসর্গ মানে বাংলা এবং তৎসম উভয়টিতে বিদ্যমান। আচ্ছা তোমরা যদি ভুলে যাও তাহলে একটা কাজ করি, সবগুলো বলে দেখো কটা কমন পড়ে। অহা অজানা আর আনা ইতিউন কত কোন হিপাতি বিফরাম শশা শোয়া, এখানে কয়টা বললাম মাথা রাখো, আর হচ্ছে প্রপর অপসমনী, অনুবন্ধীর, দুর্বি, উৎস, পরিপ্রতি, অতিপি, অধিপি, উপয়া। তো দেখো কোনটা কমন পড়ে, আশা করি বুঝছো, 4টা কমন পড়ছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 4। যদি 4 হয় তাহলে কি, তাহলে হচ্ছে 4টা হচ্ছে উভয়টিতেই বিদ্যমান, 4টা উপসর্গ বিদ্যমান, 4টা কি কি, আর সুবিনি বা সুবিনি না, যে যেটাই বলুক, সু বি নি আ, তো গেল এই 4টা কি, এই 4টা হচ্ছে দুটার মধ্যে কমন। তারপরেরটাতে যাই, শব্দের মাধুর্যতা আনয়ন কোন বিষয়টির সাথে সম্পর্কিত। আসলে ব্যাকরণ মানে দ্য ব্যাকরণ থিং ইজ অল অ্যাবাউট বাক্যের মাধুর্যতা আনয়ন, বা বাক্যকে মানে সব ভাষাকে ইজেন করা বা ইজ করা, এটাই আসলে মানে ব্যাকরণের মূল লক্ষ্য। বাট শব্দের মাধুর্যতা, স্পেসিফিক্যালি শব্দের মাধুর্যতা আনয়ন, এখানে কি বানান কি শব্দের মাধুর্যতা আনে, আমি যদি ভুল বানান লিখি তাহলে কি ব্যাপারটা ভুল হয়, ভুল তো হয় না, বা শব্দের মাধুর্যতা নষ্ট হয় না। কারক বাক্যটাকে সহজ করে, বাক্যটার অর্থ আরও স্পেসিফাই করে, কিন্তু কোনো দিনই আসলে বাক্যের মাধুর্যতা আনে না। সমাস মাধুর্যতা আনে না, মাধুর্যতা দূর করে দেয়, আমার তো মানে দূর করে দেয়, তাহলে তো এটা হইতেছে না, তাহলে বাকি থাকে উপসর্গ। আসলে এখানে বাকি কোনো টপিক আজকে পড়ায় নেই, তো এটাই অ্যান্সার হবে, এটা আসলে বলার কিছু নেই আলাদা করে। উপসর্গ, এই যে এটাই কথা, ইফতি বলতেছে উপসর্গ পড়তেছি যেহেতু, তাহলে উপসর্গই উত্তর, রাইট, এটাই হলো লজিক। তো পরীক্ষায় এরকম করে, পরীক্ষায় বলবো যেহেতু সিলেবাসে সব কয়টা আছে, সব কটাই উত্তর। তো তারপরে যাচ্ছি, উপসর্গ কোন তত্ত্বে আলোচিত হয়, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব, দেখি কে বলতে পারে। উপসর্গ কোন তত্ত্বে আলোচিত হয়, দেখা যাক। এখানে একটা জিনিস, এখানে কিন্তু দুইটা একই জিনিস, এখানে দেখো এখানে কিন্তু 4টার মধ্যে 2টাই, যে কোনো 2টা আসলে বলে দিলাম অলরেডি, ফাঁস করে দিলাম, গোমর ফাঁস করে দিচ্ছি, 2টা আসলে একই জিনিস, এই 4টার মধ্যে যে কোনো 2টা একই জিনিস, তার মানে এখানে আসলে অপশন আছে 3টা। দেখো কে বলতে পারে। তো এটা নিয়ে আসলে ডিসপিউট আছে, বাট আমরা যেটা জেনারেল ধরি ওটাই অ্যান্সার ধরবো, দেখা যাক কে বলতে পারে।
কে বলতে পারে দেখি তাড়াতাড়ি, কারণ ডিসপিউট আছে, এটা নিয়ে আসলে ভুল হলে আমি কিছু বলবো না। বলতেছে সি অর্থতত্ত্ব। এই জিনিসটা অনেকের মাথায় আসে যে হ্যাঁ উপসর্গ যেহেতু অর্থের মানে ইটস অ্যাবাউট অল অর্থ, যে এটার অর্থ কী এটার অর্থ কী, এটা নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। তো এটা নিয়ে যেহেতু কথাবার্তা হয় যে অর্থ কী অর্থ কী, এটা নিয়ে যেহেতু টপিক হয়, তাহলে জিনিসটা কী হবে, তাইলে অনেকে মনে করতে পারে এটা অর্থ, কিন্তু এটা অর্থ না। কেন অর্থ না বলতেছি, কারণ এখানে আসলে শব্দ নিয়ে খেলা, ঠিক আছে। অর্থটা অনেক গুরুত্বপূর্ণ, উপসর্গ টপিকে অর্থটা খুব গুরুত্বপূর্ণ, আবশ্যক না অনাবশ্যক, অর্থটা কী হচ্ছে, অর্থ চেঞ্জ হচ্ছে, রাইট, অর্থ চেঞ্জ হচ্ছে, বাট ইটস নট অ্যাবাউট অল অর্থ। এটা হচ্ছে টপিকটা কি, টপিকটা হচ্ছে জাস্ট অন্যটা কি, শব্দ, আসলে শব্দ নিয়ে খেলা। মনে করো শব্দটা প্রথমে চেঞ্জ হচ্ছে, মূল কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে, শব্দ, তারপরে আসছে অর্থ, তার মানে মূল টপিকটা হচ্ছে শব্দ। তাহলে যেটা শব্দরত্ব, অ্যান্সার হচ্ছে শব্দরত্ব। বাট এখানে আসলে দুটো অ্যান্সার কি, যেটা শব্দরত্ব ওটাই রূপতত্ত্ব, ঠিক আছে, যেটা শব্দরত্ব ওটাই রূপতত্ত্ব। যেহেতু দুটো সেম, তার মানে অ্যান্সার কি, দুটোই হবে না। এখনও বলবো যে না অ্যান্সার দুটো হবে না, কারণ আগে যেটা অপশন আছে, যেটা রাইট অ্যান্সার আগে থাকবে ওটা অ্যান্সার। তাহলে অ্যান্সার কি, 5-এর অ্যান্সার এ। তাহলে শেষ। তাহলে সম্ভবত হ্যাঁ, বাংলা ভাষার ফার্সি উপসর্গ কয়টা, এটাই মাত্র বলছি 10টা। তো এখানে আসলে বলার তেমন কিছু নাই। 21টা কোনটা দেখি, কে বলতে পারে 21টা অ্যাকচুয়ালি কোনোটা দিই না আমি, নাকি কোনোটার, দেখা যাক। উপসর্গ মূলত কি, কেউ বলতে পারবো উপসর্গ আসলে কি, উপসর্গ আসলে কি? এভাবে বলে দিলে তো হয় না ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার আসলে এটাই, উত্তর আসলে অব্যয়। অনুসর্গ তো না, অনুসর্গ কি, অনুসর্গ উপসর্গের বিপরীত, ক্রিয়া তো কোনো দিনই না, বিশেষণ তো না। তো তারপরেরটাতে যাই, তারপরেরটা একদম লাস্ট আজকের, দেখি একদম 8টায় দিছি। তো অ্যান্সার হচ্ছে না, আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে এইমাত্র বলছি, এটা 1 মিনিট না 4-5 মিনিট মনে হয়েছে। লা অর্থ কি না, ব্যতিরেকে হচ্ছে গড়। ব্যতিরেকেটা কি, ব্যতিরেকেটা হবে গড়, ব্যতিরেকে হবে গড়। জন্য বা হ্যাঁ জন্য আসলে কোনো আরবি বা কোনো উপসর্গ নাই, তাহলে জিনিসটা হবে গড়। তাহলে জিনিসটা কি, অ্যান্সার হচ্ছে না, লা অর্থ না। এটা আসলে চবিতে কোনো এক বছর আসছিল, বাট এটা অত ইম্পর্টেন্ট না, কারণ সরাসরি উপসর্গের তো অর্থবাচকতা নাই। তো সরাসরি অর্থবাচক অর্থ যেটা মূল ভাষায় আছে ওটা এখানে দেওয়াটা ইরিলিভেন্ট। তো আজকে বোধহয় স্লাইড শেষ। তো তোমরা যারা যারা আসো, নেক্সট ক্লাস কী কী লাগবে তোমাদের বাংলা সেকেন্ড পেপারে, এটা তোমরা বলে রাখো। আর নেক্সট ক্লাস আমার বা কার ক্লাস আছে, তোমরা এই ক্লাসগুলো ভালো করে পেজের স্টোরি চেক করবা, নোটিশগুলো চেক করবা, তাহলে তোমাদের জন্য ক্লাসটা ভালো হবে, ফ্রি ক্লাস। তোমাদের সাথে আজকে ক্লাস করে ভালো লাগলো। এ একজন বলতেছে এ, 5-এর এ, 5-এর অ্যান্সার কী ছিল, তুমি তো চাইলে টেনে দেখতে পারো। 5-এর অ্যান্সার ছিল হ্যাঁ, 5-এর অ্যান্সার এ। যাই হোক, তাহলে আজকের জন্য শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতো নেক্সট ক্লাসে যদি আরও বেশি উপস্থিতি রাখতে পারো তাহলে খুশি হবো। আল্লাহ হাফেজ।